জান ছাড়ো না, কি করছো? আমার ঘুম পাচ্ছে, প্লিজ ছাড়ো তো। আমার আদর পাচ্ছে, আমাকে আদর করবে, তাড়াতাড়ি ওঠো। জান, আমার বড্ড ক্লান্ত লাগছে, আগামীকাল এখন ঘুমাতে দাও প্লিজ। হ্যাঁ বুঝেছি, আমাকে আদর কেন করবে? আমার বোনকে তো আদর করছো, মন ভরে গেছে। আমার বেলা তো তোমার ক্লান্ত আসে। থাক, লাগবে না, ঘুমাও তুমি। নদী অভিমান করে ঘুরে শুয়ে থেকে কান্না করতে লাগলো। নয়ন কপালে থাপড়াতে থাপড়াতে ভাবলো, কোন ভাগ্য যে দুই বোনকে বিয়ে করতে গেছিলাম। শ্বশুরের বাচ্চা খেয়ে কাজ পাই নাই, আমার ঘাড়ে দুইটাকে দিয়েছে। একজন মেয়েকে বিয়ে দিলে কি হইতো? ঘর জামাই রাখবি ভালো কথা, দুই মেয়েকে দুইজনের সাথে বিয়ে দিয়ে দুইটা ঘর জামাই রাখলে পারতো। নয়ন বিড়বিড় করতে লাগলো। নদীর কান্নার শব্দ শুনে নয়ন ভাবনা জগৎ থেকে বের হয়ে সোজা নদীর কোমরের ডান হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল। নদী বলে ওঠে, ছাড়ো আমাকে, তুমি ঘুমাও। আমি তো মজা করছি। আমি দেখলাম আমার মিষ্টি বউটা কি করে। আমি তো ভাবছিলাম তোমার বোনের মতো জোর করে আদর করবে, বাট তুমি এভাবে কান্না করবে, আমি কি কিছু বুঝছি বলো? তুমি আমার সাথে এমন মজা করবে না। আমার এমনিতেই অনেক কষ্ট হয়, তোমাকে আমার কিছুতেই ভালো লাগে না। আমার সব সময় তোমার কথা মনে পড়ে। আমার মন চায় সব সময় তোমার বুকে মাথা দিয়ে থাকি, কিন্তু আমার ভাগ্য খারাপ, আমার নিজের স্বামীকে আমার বোনের কাছে দিতে হয়। আরে পাগলি, আমি তো সব সময় তোমার কাছে থাকি। আমি তোমার এখানে তো সব সময় থাকি। নয়ন নদীর বুকে হাত দিতে নদী কেঁপে উঠল। নয়ন নদীকে টান দিয়ে নিজের কাছে টেনে নিল। নিচে ফেলে নয়ন নদীর গলে কিস করতে লাগলো। নয়নের স্পর্শে নদী কেঁপে উঠতে লাগলো। নয়ন নদীকে পাগল করে দিতে লাগলো। নদী নয়নের উপরে ঝাঁপিয়ে পড়ল। দুইজন সুখের সাগরে ভেসে গেল। অনেকক্ষণ পর আদর করা শেষ হলেই নদী নয়নের বুকে মাথা রেখে বলল, জান, তুমি ঘুমাবে? হুম, সকালে তো আমার কলেজ আছে, তোমারও তো অফিস আছে, তুমি ঘুমাও। আমার তো তোমার সাথে সারা রাত গল্প করে কাটিয়ে দিতে মন চাচ্ছে। নদীর কথা শুনে নয়নের মেজাজ খারাপ হতে লাগলো। নয়ন মনে মনে ভাবতে লাগলো, এখন থেকে পালাতে হবে। দুই বোনের কাছে থাকতে থাকতে ঘুম হারাম হয়ে গেছে। 5 মাস ধরে এভাবে না ঘুমিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এরা দুই বোনের চোখে কি ঘুম নাই? উফ, আমি পাগল হয়ে যাব। যেভাবে হোক এখন থেকে পালাতে হবে। এই নয়ন, চুপ করে আছো কেন? ঘুমিয়ে গেছো নাকি? নদী নয়নের দিকে তাকাতে নয়ন সাথে সাথে চোখ বন্ধ করে নিল। নদী নয়নের কপালে চুমু দিয়ে বলল, আমার জান পাখিটা, ওকে, তুমি ঘুমাও। আমার তোমার ঘুমন্ত চেহারা দেখতেও ভালো লাগে। আমার জান পাখিটা এত কিউট কেন? আমার অনেক হিংসে হয়। আল্লাহ জানে, কলেজে গেলে আমার জানের দিকে কোনো লুচ্চি মেয়েগুলো তাকিয়ে থাকে। নদী কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নয়ন গোসল করে বের হলে দেখে নোভা খাটের উপরে পায়ের উপর পা তুলে বসে থেকে ফোন চালাচ্ছে। আর নদী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নয়নকে দেখে নোভা বলল, নয়ন, বউ বলো। আজকে কলেজে যেতে হবে না, আমাকে সময় দিবে। কি? ওই, তোকে কেন সময় দিবে? এখন তো আমার পালা। গতকাল আমার কাছে এসেছে, এখন তোর কাছে কেন সময় কাটাবে? দরকার হইলে ওই আমার সাথেই থাকবে। দেখো আপু, আমি শহর ছাড়বো। আজকের দিনে আমি এখানে আছি, আমি ট্রান্সফার হব। কি? কোথায় যাবি? বলবো না। না বললি? তোকে নিয়ে আমার টেনশন হয়। নোভা, এইসব কাজ ছেড়ে দে। আমাকে নিয়ে তোর ভাবা লাগবে না। আমি মরে গেলে নয়ন তোর একা হয়ে যাবে, তখন আর কারোর সাথে পাল্লা করা লাগবে না। নোভা, থাক, ইমোশনাল হওয়ার দরকার নেই। আব্বু নতুন কোম্পানিতে আমাকে দায়িত্ব দিয়েছে। ও আচ্ছা, তাহলে তুই ওখানে চলে যাচ্ছিস? হ্যাঁ। তোমাদের কিছু বলার ছিল আমার। কি বলবে? আমি আমার গ্রামে যাব। তুমি গ্রামে যাবে মানে? তুমি না এতিম? আমি এতিম না, আমার ফ্যামিলি আছে। কি? তোমার ফ্যামিলি আছে মানে? তুমি না বলছো তোমার কেউ নাই, তুমি এই দুনিয়াতে একা? আমার ফ্যামিলি আমাকে ত্যায্য পুত্র করেছে, তাই আমি বলেছিলাম আমি একা। বাট আমি আমার ফ্যামিলির সাথে দেখা করতে চাই। আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার খুব ইচ্ছে হচ্ছে আম্মুর কাছে যাওয়ার জন্য। আমাকে মিথ্যা বলার কারণে মন চাচ্ছে থাপ্পড় মেরে ঘুরিয়ে দেই। নোভা রেগে মারতে যাবে, নয়ন ভাই চোখ বন্ধ করে ফেললো। নদী হাত ধরে ফেললো। নয়ন কান্না করে দিল। নোভা রেগে বলে ওঠে, ওই, একদম আমার সামনে কান্না করবি না, খুন করে ফেলবো একদম। শোন, কোথাও যেতে পারবি না, তুই এখানে থাকবি। আমি যাব। এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলস? নোভা রেগে মারতে যাবে, নদী বলে ওঠে, নোভা, কি হচ্ছে এটা? নোভা, ওই কিন্তু আমাদের অনেক ছোট। ওর বয়স বা কত? মাত্র 18। ওই এখনো ছোট, ওর সাথে এমন ব্যবহার কেন করিস? ওর মায়ের কথা মনে পড়তে পারে। আমি কোনো কথা শুনতে চাই না। তুই এখানে থাকবি, তোর ফ্যামিলি আমরা আর কেউ না।
তুই যেমন মিথ্যা বলছস না, ওইটাই তোর। কেউ নাই, তুই এতিম। বউ, তুমি আমার সাথে বেশি খারাপ ব্যবহার করছো। এই আপু, এটাকে সামলা, আমার মুডটাই নষ্ট করে দিল। নোভা রেগে চলে গেল। নদী নয়নের মাথায় হাত দিয়ে বলল, আমাদের কাছে মিথ্যা কেন বলছো? তুমি আমাদের এখানে আছো 3 বছর ধরে, সবাই জানে তুমি এতিম। তুমি আজ বলছো তোমার ফ্যামিলি আছে। আমার আব্বু জেনে গেলে কত রেগে যাবে। আব্বু নোহা মিথ্যা পছন্দ করে না। বউ, আমি এখানে থাকবো না। আমি এখান থেকে চলে যেতে চাই। এটা সম্ভব না নোভা, আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দিতে পারবো না। আচ্ছা বলো তো, তোমার গ্রামের বাড়ির নাম কি? রাঙ্গাপুর। কি বলো? তাহলে তো নোভার সাথে যেতে পারো। আমাদের নতুন কোম্পানি তো ওখানেই। নোভা তো ওইখানে যাচ্ছে। শোনো, তুমি এক কাজ করতে পারো, নোভার রাগ ভাঙাওগা। ওর রাগ ভাঙিয়ে তুমি এটা কাজে লাগাতে পারো। নয়ন খুশি হয়ে নদীর ঠোঁটে কিস করে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ বউ। আই লাভ ইউ টু জান। আচ্ছা থাকো, আমাকে অফিস যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। ওকে বউ, সাবধানে যাও। নয়ন চলে গেল। নয়ন কিছুক্ষণ ভেবে নয়ন তাড়াতাড়ি বের হয়ে নোভা রুমে গেল। নোভা খাটে বসে আছে, পা ঝুলিয়ে রাগে কটমট করছে। নয়ন ভয় ভয়ে নোভার কাছে গেল। নোভা নয়নের সামনে গিয়ে বলল, আমার সামনে থেকে যা, না হইলে তোর মুখের মানচিত্র চেঞ্জ করে ফেলবো। নয়ন সোজা কোনো কথা না বলে সোজা দরজার কাছে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ওর শার্টের বোতাম খুলতে খুলতে নোভার দিকে এগিয়ে যেতে লাগলো। হটলোকে নয়ন তাকালে নোভা কিছুটা রাগ কমে যেতে লাগলো। নয়ন নোভার কাছে গিয়ে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। নোভার পেটের উপর থেকে শার্ট সরিয়ে দিয়ে নয়ন পাশের টি টেবিলের উপর থেকে আঙুল দিয়ে নোভার নাভির উপরে ফেলে দিল। নোভা কেঁপে উঠল। নয়ন নোভার পেটের কাছে গিয়ে আঙুলটা খেতে লাগলো অল্প অল্প করে। নয়নের গরম নিঃশ্বাস নোভার পেটের উপর পড়তে লাগলো। নয়ন নোভার পেটে আলতো করে কামড় দিলে নোভা বিছানার চাদর খামচে দিয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। নয়ন এমন হাল করে কামড় দিতে দিতে উপরের দিকে উঠতে লাগলো। নোভার মুখের সামনে আসলে নয়ন বলে ওঠে, বউ, হুম ভালোবাসি। জানি। আমাকে ভালোবাসো না তুমি? ভালোবাসি বলে তো নিজের কাছে রাখতে চাই। তাহলে তোমার সাথে নিয়ে চলো না। নয়নের কথা শুনে নোভা চোখ খুলে নয়নের দিকে তাকিয়ে ভ্রু কুচকে তাকিয়ে নয়নকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। নয়নের উপর উঠে বসে বলল, কাহিনী কি? নিজের ইচ্ছে আমার সাথে যেতে চাচ্ছ? সত্যি বলে রেগে যাবে তো, বাট তুমি নিয়ে চলো না আমাকে। আমার যতটাই ধারণা, তুমি তো আমার সাথে যাওয়ার মতো ইচ্ছে প্রকাশ করার কথা না। তুমি তো আমার কাছে থাকলে আমার থেকে দূরে যাওয়ার জন্য ছটফট করো। কাহিনী কি বলো তো? আমি কি তোমাকে ভালোবাসি না নাকি? তুমি এমন ভাবে বলছো, মনে হয় আমি তোমাকে ভালোবাসি না। আসল কথায় আসো। তুমি রাঙাপুর গ্রামে যাবে। হুম। তালুকদার বাড়ির ছেলে আমি। চেয়ারম্যান নাসির তালুকদার কে? আমার আব্বু। কি? তুমি ওনার ছেলে? কেন, কি হয়েছে? আরে ওনাকে তো আমি ভাই বলে ডাকি। নোভার কথা শুনে নয়ন বিষম খেল। নোভা পানি এগিয়ে দিলে নয়ন বলে ওঠে, ধুর, কি বলো? ঠিক বলছি, আমার আব্বুর বন্ধুর ছেলে উনি। তোমার দাদু আমার আব্বুর বন্ধু। ধুর, কি সব বলো? ঠিক বলছি। আর তোমার ফ্যামিলি আমার কথাই ওঠে আর বসে। আমার আব্বু কারো কথা শুনে না। ওনার কথায় পুরো বাড়ি ভয় কাঁপে। তোমার বিশ্বাস হয় না? না। তোমার আব্বু ভোটে জিতেছে আমার জন্য। আমি ওনাকে চেয়ারম্যান বানিয়েছি। তোমার ব্যবসার অর্ধেক শেয়ার আমার হাতে। আমি তোমাদের ব্যবসার অর্ধেক মালিক। আমি যদি তোমার আব্বুকে এখন বলি এই মুহূর্তে আমার কাছে আসতে হবে, উনি যে কোনো কাজ রেখে আমার কাছে চলে আসবে। আমার জুতা পর্যন্ত নিজের জামা দিয়ে মুছে দিবে। আমি এক কথা বলাতেই সবাই উঠে বসে। নোভার কথা শুনে নয়নের রাগ উঠে গেল। নয়ন বলে ওঠে, কথা বলতে বলতে বেশি বলে ফেললে না? উনি তোমার শ্বশুর, তোমার জুতা উনি মুছবে। আরে আমি তো জাস্ট কথার কথা বুঝলাম, এখন তো জানলাম উনি আমার শ্বশুর হয়। কাহিনী কি? তোমার কথা বলার ভিতরে রাগ কেন? তুমি কি আমার ফ্যামিলির উপরে রেগে আছো কোনো ব্যাপারে? আমার ফুফাতো বোনকে তোমার বাবা ধোকা দিয়েছিল, সেখান থেকে তোমার বাবাকে দেখলে রাগ ওঠে, বাট আব্বুর জন্য কিছু বলতে পারি না। কুল, আমার আব্বুকে সম্মান দাও। উনি তোমার শ্বশুর, ভুলে যেও না। ওকে দিলাম, তোমার জন্য দিব, বাট আমার কোনো অপছন্দের কাজ করলে আমি কাউকে ছাড়বো না। বুঝলাম, বাট আমি টেনশন করছি। আমার ফ্যামিলি তোমাকে বউ হিসেবে মানবে কি? তুমি যেখানে আমার আব্বুকে ভাই বলে ডাকো, সম্পর্কে তুমি আমার ফুপি হয়ে যাও না। নয়নের কথা শুনে নোভা থাপ্পড় মারল মাথায়। নয়ন মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আরে আমি তোমাকে ফুপি বলছি নাকি? আমি তো শুধু ধারণার কথা বললাম। সমস্যা নাই, তোর বড় ভাই আমার কাজিনকে বিয়ে করতে চাইছে। ওকে বিয়ে করলে আমাদের সম্পর্ক পরিবর্তন হবে। কাকে? রূপাকে বিয়ে করবে। ওরা রিলেশনে আছে, খুব তাড়াতাড়ি ওদের বিয়ে হবে। ও, তাহলে তো ভালোই হবে। বাট আমি ভাবতেছি তোমার সাথে গিয়ে সোজা কি বলবো, তুমি আমার বউ।
জানি না। আগে ওইখানে গিয়ে পরিস্থিতি দেখি, তারপর বলা যাবে। ওকে, বাট হ্যাঁ, আমার যত লাগবে তখনই যদি না আসো তোমার কপালে দুঃখ আছে। ওকে মেরি জান। চলো ঘুরতে যাব। আচ্ছা ওয়েট, নদী আপু কি তোমাকে যেতে দিবে নাকি? এখন তো ওর সময়, এখন তো তোমাকে যেতে দিবে না ও। এটাও কথা। আচ্ছা, 1 সপ্তাহ পর যাব। এখন যাওয়া ঠিক হবে না, তোমাকে বেশি সময় দেওয়া হয়েছে। এখন আপাতত নদীকে সময় দেওয়া উচিত। হুম, আচ্ছা ঘুরতে যাব, আমি রেডি হয়ে আছি। রেডি হয়ে কি করবে? তুমি তো আর নদী না। নোভা তোমার সেই শার্ট প্যান্ট তো পরবে। নদী হইলে সেন বাংলাদেশি বইয়ের মতো সাজবে। আমাকে অপমান করলে নাকি প্রশংসা করলে? যেইটা মনে নিতে পারো। নোভা রাগী লোক নিয়ে তাকাতেই নয়ন দাঁতে দাঁত চেপে হেসে বলল, জান, তোমাকে রাগী রূপে সুন্দর লাগে। যাও রেডি হও, আমি শার্ট চেঞ্জ করে নেই। দুজনে সেম কালার শার্ট পরবো, তুমি বসো, আমি বের করে দিই। নোভা কথাটা বলে আলমারির সামনে গিয়ে ব্ল্যাক কালার শার্ট প্যান্ট বের করলো। নয়নকে ব্ল্যাক কালার শার্ট এগিয়ে দিল। নয়ন শার্ট খুলে পরতে লাগলো। নোভা ওয়াশরুমে যাবে, তখনই নয়ন বলে, ওয়াশরুমে যাওয়া লাগবে কেন? আমার সামনে ড্রেস চেঞ্জ করলে কি সমস্যা? হ্যাঁ, নয়নের কথা শুনে নোভা কিছুটা লজ্জা পেল। নোভা বলে ওঠে, চুপ করো বেয়াদব। নোভা কথাটা বলে চলে গেল। নয়ন খাটের উপরে বসতে বসতে বলল, এইটা আবার লজ্জাও পায়? সালা, নারী নারীর মতো থাক। এইটার ভিতরে বউ বউ ফিলিংস পায় না? গুন্ডি একটা। আমার শ্বশুরকে কাজ নাই, নিজেও তো গুন্ডা। এটারেও নিজের মতো বানাইছে। আমার শাশুড়িটা যত ভালো, তার বড় মেয়েটাও তেমন নম্র ভদ্র শান্তশিষ্ট হয়েছে। আর এইটা হয়েছে বাপের মতো বাঘের মাইয়া বাঘিনী একটা। নয়ন কথাগুলো ভাবছিল। নোভা পোশাক চেঞ্জ করে বের হলো। নয়নের দিকে তাকিয়ে ওর কাছে এসে দেখে নয়ন কিছু ভাবছে। নয়নের চোখের সামনে হাত নাড়ালেই নয়ন ভাবনা জগৎ থেকে বের হয়ে নোভার দিকে মিষ্টি করে হাসি দিয়ে বলল, বউ, রেডি তুমি? হ্যাঁ চলো যাই, দেখো আমাদের দুজনকে কত সুন্দর মানিয়েছে, তাই না? নোভা কথাটা বলে নয়নকে ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। নয়ন সেটা দেখে হাসি মুখে বলে, হ্যাঁ বউ, আমাদের অনেক সুন্দর বানিয়েছে। চলো যাই। দুইজন বের হয়ে গেল। সারাদিন ঘুরোঘুরি করে রাতের দিকে বাসায় আসলো। বাসার ভেতরে দুইজন আসতে দেখে নদী সোফায় বসে ওর আব্বু আম্মুর সাথে গল্প করছে আর ল্যাপটপে কাজ করছে। নয়ন সালাম দিলে নদীর আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম। নয়ন, তুমি তোমার ক্লাসমেটকে নাকি মেরেছ? ইয়ে মানে আব্বু, আমি প্রথমে কিছু করি নাই। ওই তো আমার সাথে ইচ্ছে করে লাগছিল। মিথ্যা বলো না, আমার কানে সবকিছু এসেছে। ওকে বলছি না, ওই নদীকে নিয়ে বাজে কথা বলছিল, তাই মেরেছি। নয়নের কথা শুনি সবাই ভ্রুকুচকে তাকালো। নদীর আব্বু বলে ওঠে, আপুকে নিয়ে কি বলছে? তুমি আবার রেগে যাও কেন? তুই যেমন তোর জামাইও তেমন হয়েছে। ওই ছেলে হসপিটালে ভর্তি, আমি চিকিৎসার খরচ দিয়ে এসেছি। নদীর আব্বুর কথা শুনে নয়ন হাসি মুখে পাশে বসে কিউট ভাবে তাকিয়ে বলল, আই লাভ ইউ শ্বশুর আব্বু। হয়েছে, যাও ফ্রেশ হয়ে আসো। ওকে। নয়ন চলে গেল। নদীর আম্মু বলে ওঠে, এই ছেলেকে তুমি এত মাথায় কেন তুলছো? আর দিন দিন ওকে বেশি বাদর বানিয়ে ফেলছো না? নোভাকে একদম শেষ করে দিয়েছো। নিজের মতো করে আবার ওদের জামাইকে ধরেছো। ওই আগে থেকেই বাদর। 3 বছর আগে ওই নিজে আমাকে বাঁচিয়েছিল। যতটুকু আমার জ্ঞান ছিল আমি দেখেছি ওইটুকু ছেলে সবগুলোকে মেরে কিভাবে ফেলে দিয়েছিল। আমাকে নিয়ে পরে হসপিটালে গিয়েছিল। আর সব থেকে মজার কথা হলো, ওই নাসিরের ছেলে ওই কানিজকে ওই রাগের বশে এত মেরেছিল, ছেলেটা 3 দিন হসপিটালে ছিল। ওর আব্বু ভয়ে ওই বাসা থেকে পালিয়ে এসেছিল। আর 3 বছর ধরে ও এখন আমাদের এখানে। কি নাসির ভাইয়ের ছেলে? তার মানে তো ওই আমাদের ভাতিজা হয়ে যাচ্ছে। ইয়াক থু। আব্বু, তুমি সব জেনে আমাদের সাথে বিয়ে কেন দিলে? ধ্যাত, আমি কি জানতাম নাকি? 2 মাস আগে জানতে পেরেছি। নাসিরও ছোট ছেলের কথা বলছিল। ওর ফোনে একটা ছবি দেখে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছিলাম। ওই তো দেখি পুরো মিথ্যাবাদী, আমাকে বলছে ওর আব্বুকে ত্যায্যপুত্র করছে, আর এখন শুনি ওই মারামারি করে পালিয়ে এসেছে। ওর কথা মিথ্যা না, ওর আব্বু ত্যায্যপুত্র করার কথা তুলেছিল। সেটা শুনে সত্যি সত্যি ভেবে নিয়ে পালিয়ে এসেছে। ও আচ্ছা, বাট আব্বু, আমরা ওর বাপরে ভাই বলি, কি এক অবস্থা, হুট করে শ্বশুর কেমনে হয়ে যায় না? থাম, রক্তের কেউ নাকি? ওর দাদু আমার ফ্রেন্ড হয়, এইটাই। এখানে রক্তের কেউ না আর না। আর এমনিতে রূপার সাথে বিয়ে হলে তো সম্পর্ক পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা আপু, একটা কথা বলো তো, নয়নের আব্বু আম্মু মানে আমাদের শ্বশুর শাশুড়ি, ওনারা তো জুয়ান, ওনারা এখন অনেক স্মার্ট। বোঝা যাবে না রাফি নয়নের মতো ছেলে আছে আর আতিয়া ঠিকঠাক আছে, এটা কেমনে কি বলো তো?
আরে নয়নের আব্বু আম্মু অনেক ছোট তো বিয়ে হয়েছে। নয়নের আব্বু একটু দুষ্টু প্রকৃতির ছিল, 13 বছরের ছেলে, প্রচুর দুষ্টু ছিল। পরে ওকে 15 বছরে বিয়ে করিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের পরে ও আমার কাজিনের সাথে রিলেশন করেছিল। আমার শ্বশুর দেখি ভারী দুষ্টু ছিল। ওই আমার আব্বুকে নিয়ে কি বলো? কিছু না। নোভা, তুমি কি সবাইকে বলে দিচ্ছ নাকি? ধুর না। আচ্ছা থাকো, আমি ফ্রেশ হতে চাই। আমাকে 3 ঘন্টা পর বের হতে হবে। রাতে যাবে? রাতে গিয়ে 5 ঘন্টা ঘুমাবো, তারপর থেকে সব গুছিয়ে ফেলবো। আজকে গেলে ভালো হতো, বাট তোমার জন্য লেট করে যেতে হচ্ছে। তার জন্য ধন্যবাদ। শাশুড়ি আম্মু, আপনার নেকলেসটা নতুন লাগছে, অনেক সুন্দর হয়েছে। কবে কিনছেন? নয়নের কথা শুনে নদীর আম্মু খুশি হয়ে নেকলেস হাতে নিয়ে বলল, সুন্দর হয়েছে তাই না? আজকে নিয়েছি, তোমার শ্বশুর তো দিতে চাচ্ছিল না। শ্বশুর আব্বু, আপনি আমার শাশুড়িকে কিছু দিতে গেলে এত না না করেন কেন? দেখেন কত সুন্দর লাগছে। নয়ন কি খাবে বলো, আমি তোমাকে আজ রান্না করে খাওয়াবো। আম্মু, আপনাকে যা সুন্দর লাগছে, আপাতত রান্না করে যাওয়ার কোনো দরকার নাই। আপনি এখানে বসে থাকেন, আপনারা চা খাবেন, আমি বানিয়ে নিয়ে আসি। নদীর আম্মু শরম পেয়ে বলে। তুমি বসো, আমি বানিয়ে নিয়ে আসছি। নদীর আম্মু চলে গেল। নয়ন সোফায় বসলে নদীর আব্বু বলে, শাশুড়িকে পাম ভালোই দেওয়া শিখেছ। আব্বু, আম্মুকে আসলে সুন্দর লাগছে। আপনার ভাগ্য ভালো, আমার শাশুড়ি একটু সাজগোজ করতে পছন্দ করে। আপনার ছোট মেয়ের মতো তো আর শার্ট প্যান্ট সাথে পিস্তল কিনতে তো আর পছন্দ করে না। আপনার মেয়ের সাথে কথা বলতে ভয় লাগে, কখন রেগে শ্যুট করে দিবে। আপনাকে তো আর ওইসব নিয়ে টেনশন করা লাগে না। নয়নের কথা শুনে নদী কাজের বর সবাই হাসতে লাগলো। নদীর আব্বু না হেসে পারল না। নদীর আব্বু বলে ওঠে, আসলে তোমার জন্য মায়া হচ্ছে। নোভা তোমাকে খুন করে গুম করে দিতেও পারবে। এই গুম করে দিয়ে সব লুকানো ওর কাছে ব্যাপার না। ও নিজেও একজন আইনজীবী। কি? হ্যাঁ। কোন বিপদের মুখে যে পড়লাম। ওই, কিসের বিপদে পড়ছো? তোমার মাথার ভিতরে এত বুদ্ধি কিভাবে এসেছে? আমার তো এটা বুঝে আসে না। তুমি বিজনেসম্যান, মাফিয়ার লিডার, আবার আইনজীবী। আমার মাথা ঘুরাচ্ছে। মাথায় পিস্তল ধরবো নাকি? আরে ধ্যাত, ওকে ভয় দেখাস না তো। নোভা আর কিছু না বলে নদীর পাশে বসলো। নোভা ফোনের স্ক্রিন দেখে নদী অবাক হয়ে বলল, এই পিক কখন উঠালি তোরা? আজকে? নয়ন আমার সাথে ছবি তুলতে সব সমস্যা হয় তোমার, আর ওর সাথে যখন কোথাও ঘুরতে যাও তখন ঠিকই পিক তুলো। আরে বাবা, তোমার সাথে তেমন কোথাও ঘোরা হয়েছে নাকি? তুমি তো সারাদিন অফিস বাসা নিয়ে পড়ে থাকো। শুক্রবারে থাকলেও অফিস, না হয় ল্যাপটপ নিয়ে পড়ে থাকো। আমি এই 7 সপ্তাহ অফিসে যাব না। আরে আমি ঘুরবো আর পিক তুলবো। তুমি যদি একটা কথা বলো, আমি তোমার খবর করে ছাড়বো। নদী কথাটা বলে রেগে চলে গেল। নয়ন ভেবা চাকা খেয়ে বলল, আমার সরল বউটার ভিতরে গুন্ডি বউয়ের প্রভাব পড়ছে মনে হয়। নয়নের কথা শুনে সবাই হেসে দিল। নোভা রাগি লুক নিয়ে তাকালে নয়ন দাঁতের দাঁত চেপে হাসি দিয়ে বলে, তোমাকে কিছু বলি নাই তো? নয়ন, এই নাও চা। কি ব্যাপার, নদী কই গেল? মাথা হট হয়ে আছে। ওর আবার কি হইলো? বাদ দেন, বসেন। নয়ন চা নিয়ে উঠে চলে গেল। নয়ন নদীর রুমে গেলে নদীকে দেখে কাজ করছে। নয়ন নদীর পাশে বসে বলল, বউ, 1 কাপ চা সাথে তোমাকে চাই। এখান থেকে যাও, বিরক্ত করো না। রাগ করে লক্ষ্মী সোনা, একটু হাসো প্লিজ। এখান থেকে যাবে। ওকে যাও, যাচ্ছি। একটা চুমু দিয়ে মিষ্টি বানিয়ে দাও, তারপর চলে যাব। চিনি দাও গা, মিষ্টি না হইলে। তোমার ঠোঁটের স্পর্শ পেলে মিষ্টি হয়ে যাবে। নয়ন নদীর মুখের সামনে ধরল। নদী বাধ্য হয়ে চুমুক দিল। নয়ন নদীর চুমুকের জায়গা থেকে চুমুক দিয়ে বলল, আহ কি মিষ্টি। নয়নের মুখের ভাব দেখে নদী ফিক করে হেসে দিল। নয়ন বলে ওঠে, আর একবার চুমুক দিলে আরো মিষ্টি হবে, দাও। নদী নয়নের কথায় চুমুক দিল। নয়ন তৃপ্তি সহকারে খেতে লাগলো। নয়নের কথার ভঙ্গি দেখে নদী রাগ অভিমান এক নিমিষেই গলে গেল। নয়ন চা খাওয়া শেষ হলে চা কাপ রেখে দিয়ে ল্যাপটপটা টি টেবিলের উপরে রেখে নয়ন নদীর দিকে ঝুঁকলে নদী সোফার উপর হয়ে শুয়ে পড়ল। নয়ন নদীর 2 হাত ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী নয়নের ঠোঁটজোড়া তৃপ্তি সহকারে খেতে লাগলো। নয়ন নদীর কোমরে হাত দিতে কেঁপে উঠল। নদীর ফোন বেজে উঠলে নয়নকে সরিয়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। নয়ন উঠে দাঁড়াতে নোভা আসলো। নোভা বলল, নয়ন, রুমে আসো, আমি রেডি হব। যাও, আসছি। ফোনটা চার্জে দিতে ভুলে গেছিলাম, চার্জে দেই। নোভা গেলে নয়ন ফোন চার্জে দিয়ে নোভার রুমে চলে গেল। নোভা নয়নকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছেড়ে যেতে মন চাচ্ছে না। 7 দিন পর তো আমি ওইখানে চলে যাব।
7 দিন ও 7 বছরের মতো লাগবে মনে হয়। দেখ, কলে তো কথা বলবোই। আচ্ছা শোনো, নদী আপুর সাথে ভালোভাবে সময় কাটাও। নদী আপু বেশি ইমোশনাল, আবেগ বেশি। ওর চোখে পানি বের হইলে তোমার খবর আছে, আগেই বলে দিলাম। আমার বউ আমি কিভাবে রাখবো সেটা ভালো করে জানি, তোমাকে ওইটা নিয়ে ভাবা লাগবে না। এই শোনো না, একবার আদর হয়ে যাবে নাকি? নোভা নয়নের বুকে হাত দিয়ে কথাগুলো বলল। নয়ন নোভার চোখের দিকে তাকিয়ে ওর নেশা হয়ে যেতে লাগলো। নয়ন নোভাকে খাটে ফেলে দিল। নোভা নয়নের দিকে আক্রোশভাবে কাছে ডাকলো। নয়ন শার্ট খুলতে খুলতে নোভার কাছে গেলে নোভা নয়নকে নিজের কাছে টেনে দিয়ে নিয়ে ঝাঁপিয়ে পড়লো। নয়ন নোভার আদরে মাতাল হয়ে যেতে লাগলো। নয়ন নোভাকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ আদর করে ক্লান্ত হয়ে নোভা নয়নের বুকের উপর শুয়ে থাকলে ফোনে টাইম দেখে লাফ দিয়ে উঠল। নোভাকে লাফ দিয়ে উঠতে দেখে নয়ন বলে উঠল, কি হইলো জানে, এভাবে লাভ দিলে কেন? বেশি টাইম নাই, থাকো, গোসল করে রেডি হয়ে নেই। এই আসো, তোমাকেও গোসল করিয়ে দেই। নোভা নয়নকে টান দিয়ে তুলে নিয়ে গেল। দুজন দুষ্টুমি করতে করতে গোসল করে শেষ করে বের হলো। নয়ন নোভার পোশাক পরিয়ে দিতে লাগলো। নয়ন নোভা দুজন লাগেজ গোছাতে লাগলো। নদী আসলে নোভাকে বলল, নয়ন, তুমিও কি ওর সাথে যাবে নাকি? কেন? নয়ন, এই সপ্তাহ তো আমার সাথে থাকার কথা। পরের বার 2 সপ্তাহ থাকবো। নয়ন, এটা কেমন কথা বলছো? নদীর মুখ দেখে নয়ন নোভা ফিক করে হেসে দিল। নদীর আগে লোক নিয়ে তাকালো। নয়ন নদীর কাছে গিয়ে ওর কপালে টোকা দিয়ে বলল, আর আমি এখানে থাকবো, 1 সপ্তাহ পর ওইখানে যাব। ফাজিল, আমার সাথে মজা করা বের করছি। নদী মারতে যাবে, নয়ন সাথে সাথে বসে পড়লো। নদী পড়ে যাবে, নয়ন সাথে সাথে টান দিয়ে দাঁড় করিয়ে দিল। নোভা বলল, এই দুজনের কথা শেষ হইলে আমাকে সাহায্য করো। নদী নয়ন নোভার সবকিছু গুছিয়ে দিতে লাগলো। গোছানো হয়ে গেলে তিনজন নিচে গিয়ে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে নোভাকে নিয়ে বের হয়ে গেল। নদী ড্রাইভ করছে আর নয়ন আর নোভা পিছনে বসে আছে। নদী রাগ হলেও নিজেরা কন্ট্রোল করে নিজেকে বোঝাতে লাগলো। নয়ন নোভার হাত ধরে গল্প করতে করতে যেতে লাগলো। নোভাকে বাসের ভেতরে দিয়ে নয়ন কপালে চুমু দিয়ে বলল, জান, সাবধানে যাও। বোন, সাবধানে যাস। নদী কথাটা বলে কপালে চুমু দিল। নোভা দুজনের থেকে বিদায় নিয়ে বাসে উঠলো। কিছুক্ষণ পর নয়ন নদী ভেবাচাকা খেয়ে গেল। নয়ন বলে উঠে বলল, আমার বউ জীবনেও ভালো হবে না। আমি তো ভাবছিলাম ওর গ্যাংদের নিবে না, ওই একা যাবে। এখন দেখি আসলে ওই ভালো হওয়ার না। বাদ দাও, চলো যাই। নয়ন নদীকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। 7 দিন পর জান, তুমিও চলে যাচ্ছ? একদম ভালো লাগছে না। মিটিং এর জন্য কোথাও যেতে পারছি না। তোমার মিটিং শেষ হইলে তুমি চলে এসেছো, বাই জান, আল্লাহ হাফেজ। নয়ন নদীর কপালে চুমু দিয়ে বাসে উঠে পড়লো। 8 ঘন্টা জার্নি করে নয়ন পৌঁছে গেল। নয়ন ওর বাসার সামনে রিক্সা থেকে নেমে পড়লো। ভাড়া দিয়ে নয়ন গেট দিয়ে ভেতরে ঢুকতে নয়নের বুক কেঁপে উঠলো। নয়ন দেখে ওর বড় ভাই ওর আমুর গায়ে হাত তুলতে যাবে। সাথে সাথে দৌড়ে নয়ন গিয়ে রাফিকে এক লাথি দিয়ে ফেলে দিল। সবাই তো অবাক হয়ে নয়নের দিকে তাকালো। নয়ন ওর আম্মুকে বুকের সাথে জড়িয়ে ধরলো। রাফি রাগে সামনের দিকে তাকিয়ে বলল, এই ছেলে, তুই কে? তোর এত বড় সাহস আমাকে লাথি দেস? তোকে আমি মেরে ফেলবো। ওই, তোরা তাকিয়ে আছোস কেন? ধর ওকে। নয়নকে মারতে আসবে রাফির লোকেরা। নয়ন সাথে সাথে হিরো স্টাইল নিয়ে এক এক করে সবগুলোকে মেরে ফেলে দিল। নয়ন পাশে চেয়ারে বসে পায়ের উপরে পা তুলে বলল, বিগ ব্রাদার্স, আমাকে চিনতে পারছো না তুমি? সো স্যাড, আমাকে চেনো নাই। আমি তোমার। নয়ন আর কিছু বলতে যাবে, ওর আব্বুকে দেখে নয়ন ভয়ে লাফ দিয়ে উঠে ওর আম্মুর পিছনে লুকালো। নয়নের আব্বু এসে বলল, এখানে হচ্ছেটা কি? রাফি, তোর মুখ দিয়ে রক্ত পড়ছে কেন? আব্বু, ওই ছেলেটা আমাকে মারছে। কোন ছেলে? ওই ছেলের কোনো দোষ নাই। ওই ছেলের পিছন থেকে বের হ। নয়ন ভয় ভয়ে বের হয়ে নাকে আঙুল দিয়ে ঘষল। নয়নের আম্মু আব্বু অবাক হয়ে গেল। নয়নের আম্মু বলে ওঠে, নয়ন, আব্বু বড় ভাইয়া আম্মুকে মারতে নিয়েছিল, তাই আমি ঘুষি মারছি। নয়নের আব্বু রেগে ওর দিকে তাকালো। নয়নের দিকে গিয়ে যেতে লাগলো। নয়ন ভয়ে পিছিয়ে যেতে লাগলো। নয়ন সোফার সাথে লেগে পড়ে যাবে। সাথে সাথে নয়নের আব্বু হাত ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরলে নয়ন অবাক হয়ে গেল। রাফি বলে ওঠে, ভাই, তুই এখানে এসেছে আমার গায়ে হাত তুলি? তুমি আম্মুর গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পেয়েছো? উনি আমাদের জন্মদাত্রী মা, তুমি কিভাবে তার গায়ে হাত দিতে নিয়েছিলে? ওই মা নামে কলঙ্ক। তুই জানোস আমাদের কি অবস্থা? আমাদের বিজনেসের অবস্থা ভালো না। আর ওই নিজের ভাগের জমি ওর ভাইদের লিখে দিয়েছে। ওর মতো মায়ের কোনো দরকার নেই আমার। কি এখানে লিখে দিয়েছে? খারাপ কি? আমাদের তো চাচ্চু হয়। নয়নের কথা শুনে নয়নের আব্বু ওকে ছেড়ে বলে, নয়ন, রুমে যা। আর কারোর কোনো কথা শুনতে আমি রাজি না। নয়ন বাপ আমার, তুই এতদিন কোথায় ছিলি? নয়ন ওর আম্মুকে জড়িয়ে ধরে বলে, আম্মু, তোমাকে অনেক মিস করছি। ওই আমাদের ঠকিয়েছে, আর তাকে তুই মিস করছস? তুই চল, যখন সব কাহিনী শুনবি তখন ওকে ঘৃণা করবি। চুপ করো,
নয়ন ওর আম্মুকে নিয়ে ভেতরে যেতে লাগলো। ভেতরে গেলে নয়নের দাদা দাদি নয়নের দিকে তাকালো অবাক হয়ে। ওর আম্মু বলে ওঠে, কাকি কাকা, আমাদের নয়ন। নয়নের কথা শুনে নয়নের দাদা দাদি দৌড়ে এসে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। নয়নের চাচা চাচি সবাই নয়নকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। নয়ন মনে মনে ভাবতে লাগলো, বাহ, এরা আমাকে আদর করছে। আমি তো ভাবছিলাম আম্মু ছাড়া সবাই আমাকে দেখে রেগে যাবে। যাক, ভালোই হয়েছে, সবাই কত আদর করছে। নয়ন, হুম। দৌড়ে এসে নয়নকে জড়িয়ে ধরলে নয়ন সাথে সাথে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বলো, পেতনি, তুই তো দেখি আগের থেকে সুন্দরী হয়ে গেছস। আমাকে তুই চিনতে পারছস? না চেনার কি আছে, আমি একটু আগের থেকে বড় হয়েছি, পাতলা থেকে একটু মোটা হয়েছি, আর দাড়ি হয়েছে মুখ ভর্তি। 3 বছরের আমার চেহারা অনেকটা পরিবর্তন হয়েছে। বাট তুই যেমন তেমন আসস, শুধু লম্বা হইছস আর সুন্দর হইছস। তুই আগের মতো ফাজিল আসস, বাট তুই একদম হিরোদের মতো হয়ে গেছস। তোকে দেখে যে কোনো মেয়ে ক্রাশ খাবে, তা কয়টা মেয়ে পটিয়ে রাখছস? গরিবের আবার মেয়ে মানুষ কই পাবো? দিন এনে দিন খায়, সেখানে আবার মেয়ে মানুষ আমাকে পছন্দ করবে? আহারে সোনা আমার, তুই সেদিন কেন যে এভাবে পালিয়ে গেছিলি? বাবা, আমরা তোকে কত খুঁজেছি। আম্মু, আমি কি জানতাম তোমরা আমার উপরে রেগে নেই? ওয়েট, 3 বছর পর হঠাৎ কেন মনে হইলো এখানে আসার কথা? নাকি তোরও আবার টাকা পয়সা জায়গা জমির ভাগ লাগবে? তা তো লাগবেই, টাকা পয়সা জায়গা জমি লাগবে না? তুমি ভাগ পাইলে আমিও তো পাবো। নয়নের কথা শুনে রাফির আগে গজগজ করতে লাগলো। নয়নের আম্মু নয়নকে বলল, চল বাবা। নয়ন ওর আম্মুর সাথে যেতে লাগলো। নয়ন ওর আম্মুর দিকে তাকালো। নয়ন বেশ অবাক হয়ে গেল। নয়ন মনে মনে ভাবতে লাগলো, আম্মুর শরীরে এত দাগ কেন? আম্মুকে কি ওরা অত্যাচার করে নাকি? আম্মু কেমন শুকিয়ে গেছে, পায়ে দাগ, গালে দাগ, 5টা আঙ্গুল ফুটে আছে। নয়ন বাবা, তুই এতদিন কোথায় ছিলি বাপ? আম্মু, একটা কথা বলবে? কি কথা? নয়নকে রুমে নিয়ে গেলে নয়ন খাটের উপরে বসিয়ে ওর মায়ের কোলে মাথা দিয়ে হাত বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, আম্মু, তোমার হাতে এইসব কিসের দাগ? আর তোমার গালে হাতের স্পর্শ দাগ দেখা যাচ্ছে। ভাইয়া তোমাকে মারতে নিয়েছিল, এইসব কি হচ্ছে আম্মু? আব্বু সব জেনেও ওইসব কোনো পাত্তা দিল না। আমার কথা কি তুই বিশ্বাস করবি? বলো, কেন বিশ্বাস করব না? তুমি তো আমার জন্মদাত্রী মা, তোমাকে বিশ্বাস করব না তো কাকে করব? তোর মামা আমাকে ফাঁসিয়ে আমার নামে সব লিখে নিয়েছে, বাট তোর আব্বু রাফি ভাবে আমি ইচ্ছে করে ওদের লিখে দিয়েছি। মামা ফাঁসিয়ে লিখে নিয়েছে? কাহিনী কি কত? তোর মামার অবস্থা তেমন ভালো না, ঋণে ডুবেছিল। আমাকে বারবার বলতো সে সাহায্য করতে, বাট আমি কিছু বলতাম না, কারণ আমাদের অবস্থাও ভালো না। ওদের আমি কি সাহায্য করব? একদিন জমি নিয়ে আমাদের সব ভাই বোনের ভিতরে ঝামেলা হয়। রাগারাগি হইলে কারোর সাথে কোনো কথা বলি নাই। 3 মাস আগে ভাইজান আমাকে দাওয়াত দেয়। এভাবে আর কতদিন চলবে? আমি সব রাগ অভিমান ভুলে যাই। সবাই না করছিল, বাট আমি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য গেছিলাম। কিন্তু আমাকে খাওয়ানোর পর যে ওই আমার সাথে এমন কিছু করবে আমি কখনোই ভাবি নাই। ওই আমাকে মিথ্যে বলে কিছু কাগজে সাইন করে। আমি না বুঝে সাইন করলে কয়েকদিন পর জানাই আমার সব কিছু ভাইয়ের নামে লিখে দিয়েছি আমি, আর আমাকে তার বিনিময়ে ভাই টাকা দিয়েছে। এত কিছু হয়েছে, বাট সব বুঝলাম, কিন্তু ভাইয়া তোমার গায়ে হাত তোলার সাহস কি করে পায়? ওই একটা কুলাঙ্কার হয়ে গেছে। ওই কি করে নিজেও জানে না। ওর আব্বু ওকে কিছু বলে না। ওই অন্ধ হয়ে গেছে, জুয়া খেলা থেকে শুরু করে যত কুকর্ম আছে সব করা শুরু করেছে। আর ওই মানুষ নাই, পশু হয়ে গেছে। নয়ন, তুই ওদের মতো হোস না বাবা। আম্মু, কান্না করো না। তুই থাক, আমি তোর পছন্দের সব রান্না করি। ওকে আম্মু। নয়নের আম্মু চলে গেল। নয়ন অশ্রমে চলে গেল। ফ্রেশ হয়ে নয়ন বের হয়ে ভাবতে লাগলো, ভাইয়া এত পরিবর্তন কিভাবে হইল? মায়ের গায়ে কিভাবে একজন সন্তান হাত তুলতে পারে? আমার তো মাথায় আসছে না। নয়ন কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ তুলি এসে বলল, ওই নিচে চল, সবাই এসেছে তোর সাথে দেখা করতে। আসছি। নয়ন তুলির সাথে নিচে গেল। নিচে গিয়ে নয়নর বন্ধুদের সাথে কুশল বিনিময় করলো। ওর এক বন্ধু বলে ওঠে, দোস্ত, তুই তো দেখতে পুরো হিরো হয়ে গেছস। তোরাও তো কম না। তোর মতো স্মার্ট হতে পারি নাই। চল আমাদের সাথে, 3 বছর পর এসেছস, অনেক কথা বলার আছে, চল। নয়ন রাকিবদের সাথে বের হয়ে গেল। নয়ন ওদের সাথে আড্ডা দিতে দিতে চলে গেল। স্কুলের মাঠে গেলে নয়ন গাছের উপরে উঠে বসলো। ওর ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে লাগলো। রাত 8টায় নয়ন বাসায় গেল। নয়ন বাসায় গেলে চমকে গেল নোভাকে দেখে। নয়নকে দেখে নয়নের আব্বু বলে ওঠে, নোভা, এটাই আমার ছোট ছেলে নয়ন। নয়ন, এদিকে আসেন, এইটাকে তোর ধরো।
নয়নের আব্বুর কথা শুনে নয়ন বিষম খেলো, সাথে নোভাও। নোভাকে পানি দিতে নোভা পানি খেয়ে গ্লাস রাখলে নয়ন বাকি পানিটা খেয়ে নিল। সবাই ভয় বলল, নয়ন, এটা কি করলি? এই গ্লাসে শুধু উনি খায়, ওই গ্লাসে তুই কেন পানি খেলি? কেন, এই গ্লাস কি শুধু ওনার খাওয়ার জন্য নাকি? পাগল হয়ে গেছোস? তুই কার সামনে বসে কথা বলছস? ওনার রাগ উঠলে তোর কি হাল হবে জানোস? কি হবে? কিছু হবে না, একটু তো পানি খেয়েছি, ওনাকে তো আর জড়িয়ে ধরতে যাই নাই। নয়নের কথা শুনে নয়নের আব্বু তাড়াতাড়ি করে মুখ চেপে ধরে বলে, নোভা, কিছু মনে করো না, আমার ছোট ছেলেটা ছোট থেকেই দুষ্ট। প্লিজ তুমি রাগ করো না। রাগ করার মতো কথা বলবে আর আমি রাগ করব না? নোভা রেগে নয়নের গালে ঠাস করে থাপড় মেরে দিল। নয়ন ভেবা চাকা খেয়ে গালে হাত দিয়ে নোভার দিকে তাকালো। সবাই ভয় ঢুকিল। নোভা বলে ওঠে, কোথায় কি বলতে হয় হুঁশ থাকে না? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ম্যাম, এইভাবে আমাকে মারলেন? থাপ্পড় একটাই মারছি, ভালো লাগছে না। আরো খাইতে ইচ্ছে করছে নাকি? আর না খাইতে চাইলে সামনে বসে চুপচাপ থাকো, এক কথা বা নড়াচড়া করলে খবর আছে। নয়ন নোভার চোখের ভাষা বুঝতে পেরে নয়ন ভয়ে তাড়াতাড়ি করে ফোন বের করলে দেখে নদী 200 বার কল করেছে আর নোভা 100 বার। নয়ন ভয় বলল, ম্যাম, আমাকে একটু রুমে যেতে হবে, আমার টয়লেটে চাপ পেয়েছে। যাও এখান থেকে। নোভা কথাটা বলে নয়ন দৌড়ে চলে গেল। এদিকে নোভাকে নয়নের আব্বু বলল, নোভা, হঠাৎ করে এখানে আসলে কিছু কি হয়েছে? আর কোনো সমস্যা হইলে আমাকে ডাকলেই তো হইলো, আমি চলে যাইতাম। আপনার ছোট ছেলে পড়াশোনা করে নাকি? জানি না, 3 বছর ধরে বাইরে ছিল। ও আচ্ছা, অফিসে পাঠিয়ে দিন, ঘরে বসিয়ে খাওয়ার লোভ আছে। এখন আপনাদের যে অবস্থা, সবার কাজ করে খাওয়া উচিত। আফা, আমার ছোট ছেলে এত বছর পর আমার বুকে এসেছে, আমি এত তাড়াতাড়ি ওকে কাজে পাঠাবো না। আপনি আমাকে আপা বলবেন না, আমি আপনাদের বয়সের অনেক ছোট। আমি রাফির সাথে আমাকে আপা বলবেন না, আমাকে নাম ধরে ডাকলে খুশি হব, আর আমাকে তুমি বলে ডাকলে আরো খুশি হব। আচ্ছা নোভা, এখন আমার ছেলেকে অফিসে যেতে দিচ্ছিস না কেন? চুপ কর, তোর কথা শুনে কি চলতে হবে? নোভা, তুমি চিন্তা করো না, নয়নকে পাঠিয়ে দিব। আচ্ছা, কয়েকদিন ওনার কাছে থাক, তারপর থেকে পাঠিয়ে দিন। আর হ্যাঁ, আমার একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে। আমাকে নিতে পারেন আন্টি। বেয়াদব, আমাকে ম্যাম বলে ডাকবে। সরি ম্যাম। রফিককে নিতে পারো, ওই তো ভালো কাজ করে, দক্ষতা ভালো আছে। আমার বিশ্বস্ত লাগবে। নয়নকে পাঠান তো, ওর ভেতরে আমি বিশ্বস্ত ভাব দেখলাম, ওই কথাবার্তা স্পষ্ট। নয়ন, ওকে ঠিক আছে, চিন্তা করো না, আমি নয়নকে বলবো। তোমার অ্যাসিস্ট্যান্ট হইলে তো ওর ভাগ্য খুলে যাবে। ওকে, আমি এখন আসছি। নোভা, আজকে খাওয়া দাওয়া করে যাও, আজ অনেক কিছু রান্না করছি, তুমি খেলে অনেক খুশি হব। আজকে খেয়ে যাও, আমি তোমার জন্য সব কিছু নতুন করে ব্যবস্থা করব। সবাই জোর করলে নোভা থেকে গেল। নোভা সবার সাথে কথা বলতে লাগলো আর এদিকে নয়ন নদীর রাগ ভাঙাতে ব্যস্ত। নয়ন বলতে লাগলো, ওই পাখি, বুঝতে তো পারছো, 3 বছর পর এসেছি, ফ্রেন্ডের সাথে সময় কাটাতে গিয়ে আমি ফোন ধরার সময় পাই নাই। এত বছর পর অনেক আবেগ হয়ে গেছিলাম। প্লিজ জান, তুমি না বুঝলে আমায় কে বুঝবে বলো? ওকে, আর এমন ভুল হইলে আমি আর তোমার সাথে কথা বলবো না। আমি কত চিন্তায় ছিলাম, নোভা কতটা চিন্তায় ছিল, ওই তোমাদের বাসায় না গেলে জানতে পারতো না আপনি ফ্রেন্ডদের সাথে ব্যস্ত আছেন। জান, আর এমন ভুল হবে না, প্রমিস। ওকে। জান নিচে ডাকছে খাবার খাওয়ার জন্য। ওকে, যাও, এসেছে, আমাকে কল দিবে। ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। নয়ন কল কেটে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা চার্জে রেখে দিল। নয়ন ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে এখনো নোভা আছে। নয়ন ভয়ে ঢোক গিলতে লাগলো। নয়ন নোভার পাশে গিয়ে বসলো, তুলি নয়নের পাশে বসলো। নয়নের আবু বলে ওঠে, নয়ন, খবরদার নোভার সাথে কোনো দুষ্টুমি করবি না, ওই কিন্তু অনেক রাগী, ওই সব কিছু পছন্দ করে না। ওকে, করবো না ম্যাম। আপনি কি রেগে আছেন? চুপচাপ থাকো। নয়ন আর কিছু বলল না। নয়নের আম্মু খাবার দিতে লাগলো। সবাইকে খাবার দিলে নয়ন নোভার প্লেটের দিকে তাকিয়ে ওর প্লেট থেকে ইলিশ মাছ নিজের প্লেটে নিলে সবাই রেগে তাকালে নয়ন বলে, আরে এভাবে তাকিয়ে আছো কেন? ম্যামকে দেখে বোঝা যায় ইলিশ মাছের কাঁটা বেঁচে খেতে পারে না, আমি বেঁচে দেই। ঠিকভাবে হাত ধুয়ে দে। ম্যাম, আমার হাতে কি কোনো ময়লা আছে নাকি? না। আমি বেঁচে দেই। নয়ন কাঁটা বেছে দিতে লাগলো। নোভা সুন্দর করে খেতে লাগলো। আস্তে আস্তে নোভার রাগ গলে পানি হয়ে যেতে লাগলো। নোভা গলায় ঠেকে গেল। নয়ন তাড়াতাড়ি করে পানি দিল আর বুকে হাত বুলিয়ে দিতে লাগলো। সবাই ভয়ে কেঁপে উঠলো। নয়নের আব্বু ইশারা করলে তুলি আর নয়নের আম্মু তাড়াতাড়ি নয়নের হাত সরিয়ে দিয়ে ওরা হাত বুলিয়ে দিতে লাগলো। নোভা কাশি থামলে নয়নের আব্বু বলল, নোভা, ঠিক আছো তুমি? ঠিক আছি। ম্যাম, কোন দিকে চোখ দিয়ে খান? নয়নের দিকে তাকিয়ে রাফি দাদু চুপ থাকতে বলতে লাগলো। রাফি আস্তে আস্তে বলল, এই নয়নকে আজ আর বাঁচানো যাবে না,
ওই এমন জায়গায় হাত দিয়েছে, আল্লাহ নয়নকে মরতে হবে। রাফির কথা শুনে নয়নের আব্বু রাগী লোক নিয়ে তাকাতে চুপ হয়ে গেল। নয়নের আম্মু মনে মনে বলতে লাগলো, আল্লাহ, আমার ছেলেটা বুদ্ধি কবে হবে? মেয়ে ছেলে মানে বুঝে না নাকি? আল্লাহ জানে উনি যে কি করবে। নোভার ফোন বেজে উঠলে নোভা ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। নয়ন নোভার দিকে তাকিয়ে থাকলো। নোভা কথা বলে শেষ করে বলল, আজ আমি উঠছি। তুমি তো তেমন খেলে না। রাফি দাদু চুপ থাকতে ইশারা করলো। নোভা বলে ওঠে, কাজ পড়ে গেছে, যেতে হবে। আপনার রান্নাটা অনেক মজার ছিল, ধন্যবাদ। আমি একদিন সময় করে আসবো আপনার কাছ থেকে রান্না শেখার জন্য। নোভার কথাটা শুনে সবাই চোখ বড় বড় করে তাকালো। নোভা হাসি দিয়ে চলে গেল। সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে নয়নের দিকে তাকিয়ে বলল, ওই তুই কি পাগল নাকি? এইটা মেয়ে মানুষের কোথায় হাত দিস? পাগলের মতো কাজ করস। তোর ভাগ্য ভালো যে উনি কিছু বুঝতে পারে নাই। যদি বুঝতো তোর হাত কেটে ফেলতো। নয়ন, সাবধানে চল, তোর কাজকর্ম খুব খারাপ। দেখ, ওই মেয়েটা কোনো সাধারণ মানুষ না, বড়লোক বাপের আদরে বিগড়ে যাও মেয়ে। ওর নাম শুনলে সবাই ভয় কাঁপে। আর তুই যা শুরু করছোস। আম্মু সূরা দিও তো। নয়নের কথা শুনে সবাই ভেবাচাকা খেয়ে বলল, এই কাকে কি বোঝাও? ওকে এত কিছু বলা হচ্ছে, ও তো কানে নিচ্ছে না। এই ছেলেকে কেউ বাঁচাতে পারবে না। নয়নের আম্মু নয়নের প্লেটে সুরা দিলে নয়ন আরাম করে খেয়ে রুমে চলে গেল। নয়ন রুমে গিয়ে নোভাকে কল দিল। নোভা কল রিসিভ করতে নয়ন বলে, জান প্লিজ রাগ করো না, ফোন সাইলেন্ট ছিল, আমি বুঝতে পারি নাই। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে সব ভুলে গেছিলাম। 3 বছর পর সবার সাথে দেখা হয়েছে, বুঝতে তো পারছো। তোমার উচিত ছিল একবার SMS দিয়ে দুজনকে জানানো। কতটা টেনশন হচ্ছিল জানো? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আই এম সরি জান। রাতে আসতে পারবে না? কয়েকদিন ওইখানে যেতে পারবো না। কেন? এখন একটু ঘোরাঘুরি করব, তোমার বাসায় গেলে বিষয়টা সমস্যা হবে। এমনভাবে যেতে হবে আব্বু বা কেউ তোমার কাছে পাঠাবে, সেইভাবে যাওয়া লাগবে। সমস্যা নেই, আমি বলেছি আমার অ্যাসিস্ট্যান্ট লাগবে, তোমাকে ওই কাজ দিতে চাইছি। বাহ ম্যাম বাহ, আমার বেতন তাহলে কত? নয়ন কথাটা বলে হাসতে লাগলো। নোভা হেসে দিয়ে বলল, মালকিনকে বেতন হিসাবে পেয়ে যাবে। ওইটা তো আমার নিজস্ব জিনিস। তাও ঠিক। বেতন কত দিবেন ম্যাম? কত লাগবে আপনার স্যার? আপনার ঠোঁটজোড়া টানছে আমাকে। চলে আসেন খেতে। যাব, সুযোগ পাই রাতে ডিনার করতে যাব। নয়ন ঠোঁট চাটলে নোভা ফিক করে হেসে দিয়ে বলল, ফাজিল। আচ্ছা থাকো, আমার কাজ আছে। আর কল দিও না, অনলাইনে মিটিং আছে। ওকে। নোভা কিস করে কল কেটে দিল। নয়ন দরজা লাগিয়ে দিয়ে নদীকে ভিডিও কল দিল। নদী ভ্রুকুচকে তাকালে নয়ন শার্ট খুলে খাতে বসলো। নদী বলে ওঠে, না। নয়ন কিস হাত দিয়ে ধরার অভিনয় করে বুকের সাথে নিয়ে খাটের উপরে শুয়ে পড়লে নদী হেসে দিল। নয়ন ওপর হয়ে শুয়ে নদীর দিকে তাকিয়ে চোখ মারলেই নদী বলে ওঠে, ফাজিল, তা খাওয়া শেষ? খাওয়া শেষ। তুমি খাইছো? খাবার দিয়ে গেছে ভুয়া, কিছু কাজ আছে, ওইটা করা শেষ হইলেই খেয়ে নিব। তুমি খাও, আমি তোমাকে দেখি, আর কাজ খাওয়ার পর করো। না, খেতে বললে তোমার কথা মনে পড়বে। তুমি সারাদিন কিছু খাও নাই তাই না? নদী চুপ থাকলে নয়ন বলে ওঠে, নদী, এই বিষয়টা আমার একদম ভালো লাগে না। তুমি বারবার এমন কেন করো? আমার তোমাকে ছাড়া খেতে ভালো লাগে না। নয়ন, তুমি আমার পাশে বসে দুষ্টুমি করো, আমাকে খাওয়ায় দাও, কত রকম ভাবে সবাইকে কথা বলে ব্যস্ত রাখো। আমি তোমার প্রতিটা মুহূর্ত মিস করি নয়ন। তুমি এমন একটা মানুষ, তোমাকে ভুলে যেতে যদি কেউ চায় পারবে না। তুমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোমার কথা মনে পড়বেই। নদীর চোখে পানি গড়িয়ে পড়লে নয়নের বুকটা কেঁপে উঠল। নয়ন তাড়াতাড়ি করে উঠে নয়ন হাসি দিয়ে বলল, আরে তুমি কান্না বন্ধ করো। ওই বউ দেখো আমার এখানে কি যেন হয়েছে, দেখো তো এখানে আমার কি হয়েছে। নয়নের বুকের বাম পাশে দুধ দেখালে নদী ফিক করে হেসে দিয়ে বলল, ফাজিল একটা, ছাড়ো এটা। এমন কেন? এইটা দেখো তো বাবু, এইটা খাইবে, আসো খাই। নয়নের কথা শুনে নদী খিলখিল করে হেসে দিয়ে বলল, মাইর দিব খালি, উল্টাপাল্টা কথা। যাক বাবা, আমি বাবুর জিনিস তোমাকে দিতে চাইলাম, তোমার ভালো লাগলো না? এমন মাইর দিব না। নয়ন কিছু বলবে তার আগেই ওর দরজায় নক আসলে নয়ন ফোন উল্টে দিয়ে রেখে দিল। নদী মিউট করে রাখলো। নয়ন দরজা খুলে দেখে তুলি নয়নের সিক্স প্যাক দেখে তুলি চোখ ছানা পড়া হয়ে গেল। তুলি নয়নের শরীরে হাত দিতে যাবে, নয়ন তাড়াতাড়ি করে হাত সরিয়ে দিয়ে বলল, কিরে কিছু বলবি? তুই কি হট? আমার তো ইচ্ছে করছে এখনই তোমাকে। বাজে কথা বন্ধ কর, কিছু বলবি নাকি? ও হ্যাঁ, সকালে উঠে তোমাকে অফিসে যাওয়া লাগবে, চাচু বলে দিয়েছে। ভাইয়া। আতিয়াকে দেখে নয়ন কিছু বলার আগে জড়িয়ে ধরল। নয়ন আতিয়াকে বুকে জড়িয়ে বলল, কেমন আছিস বোন? কোথায় ছিলি তুই? খালামণির বাসায় গিয়েছিলাম, এসে শুনি তুমি এসেছো। ও আচ্ছা, তুই তো অনেক বড় হয়ে গেছিস। বিয়ে দিয়ে দে। বিয়ের বয়স হইলে তো দিতে হবে। ভাইয়া তুমি কি ঘুমোবে?
ওকে, ঘুমো, সকালে কথা হবে। ওকে, যা। আদিয়া চলে গেল। তুলি নয়নের শরীরের দিকে তাকিয়ে থাকতে নয়ন তুলিকে সরিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল। তুলি রেগে চলে গেল। নয়ন ফোন তুলতে দেখে নদী রেগে আছে। নয়ন বলে ওঠে, কি হয়েছে জান? কি হট? আরে আমার চাচাতো বোন। ওর থেকে দূরে থাকবে। ওকে, নদীর খাবার খেয়ে নাও। ওকে, সকালে কোন অফিসে যাবে? নোভার কাছে। ও আচ্ছা। ওকে যান, তুমি খাও, আমি দেখি। নয়ন নদীর সাথে কথা বলতে লাগলো আর নদী খাবার খেতে লাগলো। নয়ন অনেক রাত পর্যন্ত কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে নদী তাকিয়ে আছে। নয়ন মিষ্টি করে হাসি দিয়ে বলল, গুড মর্নিং বউ। মর্নিং জান। যাও ফ্রেশ হয়ে নাও। অফিসে যাবে না নাকি? যাব, তুমিও যাও। নয়ন ফোন কেটে দিয়ে ফোন চার্জে দিয়ে ওয়াশরুমে চলে গেল। নয়ন গোসল করে রেডি হয়ে ফোন খুলে নিচে চলে গেল। নিচে গেলে আথিয়া বলে ওঠে, ভাইয়া এসেছে। নয়ন, রাফির সাথে অফিসে যা, তোর আব্বু বলে গেছে। নয়ন চল। আর শোন, বেশি বাড়াবাড়ি করবি না। তোকে যা যা বলবো সব মাথায় রাখবি। ওকে। নয়ন রাফির সাথে বের হয়ে গেল। নয়ন রাফির বাইকে করে চলে গেল। নয়ন চারিদিকে দেখতে লাগলো। নোভার অফিসে চলে গেল। নয়ন অফিসের ভেতরে ঢুকতে গিয়ে দারোয়ান বাধা দিল। পাশে একজন নয়নকে সম্মান করে ভিতরে ঢুকালো। রাফি দূর থেকে অবাক হয়ে গেল। রাফি এসে ফ্রেশ হয়ে অফিসে ঢুকলো। রাফি নয়নকে বলল, ওই আস্তে আস্তে যা। নয়ন রাফির সাথে চলে গেল। নয়নকে নিয়ে সোজা নোভার কেবিনের সামনে গেল। নয়নকে দেখে নোভার ম্যানেজার কিছু বলার আগেই নয়ন বলে, ভাইয়া, ওনার এত বড় অফিস? হ্যাঁ, ভিতরে চল, গিয়ে কোনো ঝামেলা করিস না আবার। আমি যা যা রাস্তায় বুঝিয়েছি মাথায় যেন থাকে। ওকে। রাফি অনুমতি নিয়ে ভেতরে ঢুকলো। নয়নকে সব বুঝিয়ে রাফি চলে গেল। নোভা সাথে সাথে চেয়ার থেকে উঠে এসে সোজা নয়নের উপরে ছাপিয়ে পড়লো। নয়ন নদীকে নিচে ফেলে ঠোঁটজোর ভালোভাবে চুষতে লাগলো। ম্যানেজার লজ্জায় বাহিরে গেল। নোভা ঠোঁট ছেড়ে বলল, এই ঠোঁটছোড়া 8 দিন ধরে কাছে পাই না। আমিও, বাট আমার বউটার কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার বউটা আমাকে কাছে আসার সুন্দর সুযোগ করে দিয়েছে। আমার জামাই আমার আশেপাশে থাকা বাদ দিয়ে নাকি ওই বাসায় থাকবে, এটাই কি আমি মেনে নিব নাকি? এখন তো মন চাচ্ছে। এখানে না, পরে, এখন কাজ আছে। ওকে, উঠো। নয়ন নোভার হাত ধরে টেনে তুলে দিল। নোভা নিজে চেয়ারে বসলে কেউ একজন অনুমতি নিলে নোভা আসতে অনুমতি দিয়ে নিল। নয়নর সামনে বসে পড়লো। নোভা লোকটার সাথে কথা বলতে লাগলো। 1 মাস পর। আমার খুব রাগ হচ্ছে, তুমি দেখা করতে আসবে কিনা বলো? যান, আসবো তো। আজকে গায়ে হলুদ, আমি তো তোমাদের সাথে দেখা করবই। এমন কেন করছো? 1 মাস পর আমি তোমাকে দেখব, আমার ধৈর্য কুলাচ্ছে না। তুমি আসবে কিনা বলো? 1 ঘন্টা লাগবে, বোঝার চেষ্টা করো। কুত্তা বিড়াল একটা, এটা হোটেল। তুই উপরে উঠে আসলে খুব বড় ক্ষতি হয়ে যাবে নাকি? ওইদিকে যাওয়া নিষেধ দিয়েছে। ওইদিকে যেতে পারবো না, সবাই সন্দেহ করবে, এমনিতে সবাই রেগে আছে। আমি অত কিছু জানি না। ভাইয়া, আম্মু ডাকে তোমাকে, চলো। আতিয়ার কথা শুনে নয়ন কল কেটে দিল। আতিয়া টেনে নিয়ে গেল। নয়ন চলে গেল। ওর আম্মুর সামনে গেলে নয়ন ওর কাজিনকে দেখলো। নয়ন বলল, কেমন আছোস? ভালো, তুই কেমন আছোস? ভালো। এটা কেন? আমার বউ? কি তুই বিয়ে করছস? হ্যাঁ। আমার উপরে কি রেগে আছোস? আরে না, তুই পালিয়ে গেছিলি, বিষয়টা শুনে অনেক খুশি হয়েছিলাম। আস্তে আস্তে তোকে মিস করতে থাকি। মাঝে মাঝে খুব মন খারাপ হইতো, আবার ভাবতাম আমাকে মারছস, গেছস, ভালোই হয়েছে। সাগরের কথা শুনে নয়ন হেসে দিল। সাগর জড়িয়ে ধরলে নয়নও জড়িয়ে ধরল। নয়ন ওর নানার বাড়ির সবার সাথে কুশল বিনিময় করলো। নয়ন সবার সাথে হেসে হেসে কথা বলছিল। উপর থেকে নদী ওকে দেখছিল আর আগে ফুটছিল। 1 ঘন্টা পর সবাই এক জায়গায় গিয়ে জড়ো হলো। সবাই গায়ে হলুদ নিয়ে মজা করতে লাগলো। সবাইকে সবাই হলুদ দিলে নোভাকে নদীকে কেউ দেওয়ার সাহস পেল না। নয়ন হলুদ নিয়ে সোজা 2 জনকে লাগিয়ে দিল। নদী ঠাস করে থাপড় মেরে দিল। সবাই থমকে গেল। নয়ন নোভার দিকে তাকিয়ে নোভা আস্তে আস্তে বলল, তুমি আপুকে ইগনোর করছো? নয়ন কিছু বলবে তখনই আতিয়া তুলি তাড়াতাড়ি করে নয়নকে ওখান থেকে সরিয়ে নিল। সবাই মজা করতে ব্যস্ত হয়ে গেল। নয়ন নদীর কাছে যাওয়ার জন্য যতবার বের হতে নাই ততবার কেউ না কেউ নয়নকে টেনে নিয়ে যায়। সবাই নাচ গান করতে লাগলো। নয়নের কাজিনরা সবাই নয়নের সাথে ঘষাঘষি করলে নদী উপর থেকে দেখতে লাগলো। নোভা নয়নের দিকে একবার নদীর দিকে তাকালো। নোভা রাগ হলেও কিছু বলল না। নদী এদিকে কান্না করতে লাগলো। নয়ন বারবার ওদেরকে সরিয়ে দিতে লাগলো। নয়ন এক পর্যায়ে সরিয়ে দিয়ে ওখান থেকে চলে গেল। নোভা নয়নের পিছন পিছন গেল। কিছুটা দূরে গেলে নোভা বলে ওঠে, তুমি জানো আপু জেলাসি বেশি, তারপর তুমি এসব কি করছো? নোভা, মেজাজ খারাপ করবে না তো। সব সময় 2 জন যা বলো তাই করি। সব সময় পরিস্থিতি এক থাকে না। ওর বোঝা উচিত আমার কাজ আছে, আমি ব্যস্ততা আছে। আমার ভাইয়ের বিয়ে, যেহেতু ছোট ভাই হিসেবে আমার অনেক কাজ আছে। ওই যখন তখন আমাকে ওর কাছে যেতে বলছে। অতগুলো মানুষের ভিতরে আমি কিভাবে উপরে গিয়ে ওর সাথে দেখা করব? একজন দেখলে বলবে তোর বসদের সাথে এত মিল কিভাবে? 1000 জন 1000 প্রশ্ন করবে। মানেটা কি? আমরা তোমার বউ, তোমার এত সমস্যা কেন? আমরা বউ, সেটাই তোমার ফ্যামিলিকে বলা সাহস পাও না।
এভাবে কতদিন আমাদের পরিচয় না দিয়ে থাকবে? আমাদের স্বামী আমরা যখন চাইবো তখন পাবো না? সো ফানি নয়ন, এটাই কোনো জীবন? 1 মাস ধরে আমি না তোমাকে ভালোবেসে কাছে পেয়েছি, আর না আমার বোন, সে তো এখানে ছিল না। আমি থেকেও তোমাকে ঠিকভাবে আমার কাছে পাই না। আমি তোমাকে একবারও কিছু বলছি? তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ, এটা কি কোনো জীবন? তো আমাকে কি করতে বলো তুমি? এখন সবাইকে বলবো যে তোমরা আমার বউ, আর এইটা কেউ বিশ্বাস করবে তোমার মনে হয়? শোনো, সবকিছু বলার একটা লিমিট থাকে। সময় পরিস্থিতি বুঝে আমি সবাইকে জানাবো। হুট করে কিছু বলা যায় না, সবকিছুর একটা সময় আছে। নয়ন নোভার সাথে তর্ক করতে লাগলো। দুজনে তর্কের মাত্রাটা বেড়ে গেল। নোভা এক পর্যায়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সজোরে থাপ্পড় মেরে দিল। নয়ন এবার নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। নয়ন রেগে বলল, ব্যাস, অনেক হয়েছে। তোমরা 2 বোন কি শুরু করেছো? হ্যাঁ, আমার কি মান সম্মান নাই? যার যেমন ইচ্ছে মানুষের ভিতরে থাপ্পড় মারো। আমাকে দেখে কি তোমাদের মানুষ মনে হয় না? তোমাদের যা মনে হইবে তাই করবে। নয়ন রেগে ওখান থেকে চলে আসলো। নোভা রেগে ওখান থেকে বের হয়ে চলে গেল। সবাই নাচ গানের ভিতরে ব্যস্ত থাকলো। নয়ন এক জায়গায় চেয়ারে চুপচাপ বসে থাকলো। হঠাৎ করে একজন এসে ওর পিছনে বসে বলল, কি হয়েছে? এভাবে বসে কেন আছো? সবাই নাচ গানে ব্যস্ত, আর তুমি এখানে একা বসে আছো? তুই যা, আমার ভালো লাগছে না। কি হয়েছে বলো? বললাম তো কিছু হয় নাই, যা এখান থেকে, মাথা গরম হয়ে আছে। আমি কি এমন বললাম? এত রেগে যাচ্ছ? আমি তো তোমার ভালোর জন্যই বললাম। নয়ন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বলল, তোদের মেয়ে মানুষের সমস্যা কি? তোকে একবার একটা কথা বললে বুঝতে পারোস না? সবসময় এত বেশি বুঝোস কেন? দেখতে পারছস মেজাজ খারাপ আছে, তারপর এখানে বসে জ্ঞান জ্ঞান করছস। এখন থেকে যাবি তুই, নাকি আমি এখান থেকে যাব? তোমাকে ভালোবাসি দেখে তোমার পাশে বসে ঘ্যান ঘ্যান করছি। ভালো না বাসলে কখনোই তোমার সামনে আসতাম না। তোমার মন খারাপ নিয়ে আমার কিছু যায় আসতো না। তুমি আমাকে বুঝবে না। তোমার বিরক্ত করার জন্য সরি। তুলি কথাগুলো বলে চলে গেল। নয়ন ওখানে বসে থাকলো। পরের দিন রাফি রূপার বিয়ে পড়ানো হচ্ছে। নয়ন পাশে দাঁড়িয়ে ফুল ছিটাচ্ছে। নদী নোভা ওই পাশে দাঁড়িয়ে আছে। নদী আর চোখে নয়নকে দেখছিল। নয়ন ওদিকে না তাকিয়ে নিজের মতো থাকলো। রাফি রূপার বিয়ে পড়ানো শেষ হলে সবাই মজা করতে লাগলো। নয়ন ওখান থেকে দূরে সরে গেল। নয়ন একটা রুমের ভেতর থেকে চিল্লাপাল্লা শুনে নয়ন ভেতরে ঢুকতে দেখে ওর আব্বু ওর আম্মুকে মারছে। নয়ন রুমের ভেতরে গিয়ে ওর আব্বুর প্যান্টের বেল্ট ধরে ফেলে। ওর আব্বু রেগে নয়নের দিকে তাকালে নয়ন বলে ওঠে, আব্বু, সমস্যা কি তোমার? আজকের দিনে আম্মুর শরীরে হাত তুলছো কেন? তোর মায়ের শখ অনেক বেশি, মায়ের খাওয়ার জন্য পিঠ ওর চুলকাচ্ছে। প্যান্টের ব্লেড দে। ফালতু কথা বলো না, কি হয়েছে বলো। নয়ন তুই এখান থেকে যা। যাবো না, গেলে তোমাকে নিয়ে যাব। এইসব কি শুরু করছো? আমার এইসব একদম ভালো লাগছে না। তোর বাপ কোনোদিনও ভালো হবে না। শোন বাপ, যদি কাউকে পছন্দ করে থাকিস বলিস, তার সাথে বিয়ে দিব, কিন্তু অন্য কোনো মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করিস না। নয়নের আম্মু কথাগুলো বলে চোখে পানি মুছতে লাগলো। নয়নের আব্বু রেগে মারতে যাবে, নয়ন হাত নামিয়ে দিয়ে ওর মাকে নিয়ে চলে আসলো। নয়নের আম্মুকে নিয়ে অন্য একটা রুমে গিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলে, রুমা আন্টির পিছনে পড়েছে নাকি? চিন্তা করো না, আব্বুকে শিক্ষা পরে দিব। এখন কান্না করো না। আর কি অবস্থা করছে? তুমি এখানে থাকো, আমি ফার্স্ট বক্স নিয়ে আসি। নয়ন রুম থেকে বের হয়ে গেল। নয়ন ফার্স্ট এইড বক্স নিয়ে ভেতরে ঢুকতে সাথে সাথে নদী ভেতরে ঢুকে কোনো দিকে খেয়াল না করে সোজা নয়নের গলার ধরে দরজার সাথে চেপে ধরে বলো, এখানে কি করস? আমি তোকে খুঁজে বেড়াই আর তুই এখানে বসে থেকে কোন মেয়ের অপেক্ষা করস? তুই কি শুরু করছস? হ্যাঁ, আমি ছেলেদের সাথে যখন ঘষাঘষি করব তোর খুব ভালো লাগবে? ম্যাম ছাড়েন। কুত্তা, তুই আমাকে ম্যাম একদম বলবি না। আমি কিন্তু একটা কিছু করে ফেলবো। ম্যাম ছাড়েন বলছি। নয়ন নদীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে নদী রেগে কান্না করতে করতে দরজা খুলে চলে গেল। নয়ন সামনের দিকে তাকাতে দেখে ওর আম্মু নেই। নয়নের আম্মুকে খুঁজতে বের হবে, তখনই দেখে ওয়াশরুম থেকে বের হচ্ছে। নয়ন বলে ওঠে, আম্মু বসো। নয়নর আম্মুকে বসিয়ে দিল। নয়নের আম্মুর হাতে ক্রিম লাগিয়ে দিতে লাগলো। নয়ন বলে ওঠে, আমি আতিয়াকে ডাক দেই, ওই তোমাকে সব জায়গায় ভালোভাবে লাগিয়ে দিতে পারবে। থাক, আমি একা দিয়ে নিব। আতিয়া দেখলে ওই আবার ভেঙে পড়বে। এমনিতে ওই ওর আব্বু আর রাফিকে দেখতে পারে। ওকে, থাকো, আমি আসছি। নয়ন বের হয়ে গেল। নোভাকে যেতে দেখে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে আসলো। নোভা নয়নের দিকে তাকিয়ে বলল, এভাবে টান দিলি কেন? সর সামনে থেকে, তোর ভালো ব্যবহার আমার লাগবে না। আমার যা বুঝার বুঝে গেছি। নয়ন, নোভাকে কেন নিয়ে আসলি? তুই কি পাগল হয়ে গেছস? আম্মু, ভয় পাওয়ার কিছু নাই। নোভা, আম্মুর শরীরে ক্রিমগুলো দিয়ে দাও, আমি বাহিরে দাঁড়াচ্ছি। ওই পাগল হয়ে গেছস নাকি? নোভা, তুমি যাও, ওই পাগল হয়ে গেছে। কি হয়েছে আপনার? নোভা নয়নের আম্মুর কাছে গেল। নয়নের আম্মুর শরীরে হাত দিতে গেলে নয়নের আম্মু বলে, নোভা, হাত দিও না, তুমি যাও। আমার ছেলে কি যে করে না। প্লিজ রাগ করো না, তুমি যাও।
এত দাগ আপনাকে কে মেরেছে? কেউ না, তুমি যাও। আমাকে বলেন, কে মারছে আপনাকে এভাবে? কোন জানোয়ার এভাবে মারছে? বাদ দাও, তুমি যাও। নোভা নয়নের আম্মুকে উপর করে শুয়ে দিল। নয়নের আম্মু বারবার বারণ করতে লাগলো, ভয়ে কাঁপতে লাগলো। নোভা নয়নের আম্মুর ধারণা ভেঙে দিল। নোভা সুন্দর করে ক্রিম লাগিয়ে দিতে লাগলো। নয়নের আম্মু অবাক হয়ে ভাবতে লাগলো, এইটা আমি কি দেখছি? নোভা চৌধুরী আমার শরীরে ক্রিম লাগিয়ে দিচ্ছে। আমার ছেলে একটা কথায় রাজি হয়ে গেল, আমার শরীরে হাত দিচ্ছে। ভাবতে অবাক লাগছে। আমার ভাগ্য কতটা ভালো যে ওনার হাতে সেবা পাচ্ছি। ওনার মন অতটাও খারাপ না। উনি নিজেকে যেমন দেখায় উনি ততটাই খারাপ না। নয়নের আম্মুর শরীরে ক্রিম লাগিয়ে দিয়ে তুলে বলল, কে আপনার এমন করছে? আমাকে শুধু একবার বলেন, আমি তার কি হাল করি দেখেন। শুধু আমাকে একবার বলেন, আমি তার সারা শরীরে চাকুর দাগ বসিয়ে দিয়ে নুন ছিটিয়ে দিব। নোভা, তুমি অনেক ভালো মেয়ে। আমি এতদিন তোমাকে ভুল ভেবেছি। আমার বিশ্বাস হচ্ছে না তুমি আবার সেবা করলে। তোমাকে যতটা রাগী খারাপ ভেবেছিলাম তুমি ততটা খারাপ না। আমার কথা এড়িয়ে যাচ্ছেন? বলেন আমাকে, কে আপনাকে এভাবে মারছে? নয়নের আব্বু রেগে রুমের ভেতরে ঢুকে কিছু বলবে, নোভাকে দেখে ভয় পেয়ে গেল। রাগ এক নিমেষে ঠান্ডা হয়ে গেল। নোভা বলে ওঠে, আঙ্কেল, আপনার মুখের ভাষা এমন খারাপ কিভাবে হইল? আপনি ওনাকে এসব কি বলেন? নোভা, তুমি এখানে আর আমাকে আঙ্কেল কেন বলছো? আমার কাজিনের শ্বশুর আপনি, এখন তো আপনি আমার আঙ্কেল হন। এইটা ভালো হইল। তুমি আমাদের অনেক ছোট, আমাদের ছেলের বয়সের। আফা বলতে কেমন লাগে? আচ্ছা, এসব বাদ দেন। আপনি এটা কি ধরনের কথা বলেন? নোভা, তুমি যাও। উনি আমার স্বামী, আমাকে যা ইচ্ছে বলতে পারে। তুমি যাও। তাই বলে এভাবে বিচ্ছিরি গালি দিবে? আমি তো রেহেলাকে বলি নাই, আমি অন্য কাউকে ভেবে বলছি। নোভা, তুমি যাও, ওইখানে সবাই নাচ গান করছে। আন্টি, আপনি আমার সাথে চলেন। নোভা নয়নের আম্মুকে নিয়ে যেতে লাগলো। নয়নের আব্বুর আগে গজগজ করলো, ওদের পিছনে পিছনে গেল। সবার মাঝে বসে সবার নাচ গান দেখতে লাগলো। হঠাৎ করে নদীকে সবার সাথে নাচতে দেখে সবাই উৎসাহ পেয়ে নদীর সাথে নাচতে লাগলো। নয় নদীকে কিছু জিনিস নিয়ে এসেছে, যে নয় রাফির কাছে গেল। সামনের দিকে তাকাতে নয়নের মাথায় রক্ত উঠে গেল। নয়নের আগে হাত দুটো মুঠো করে ফেলো। নয়নকে দেখে নদী ইচ্ছে করে ছেলেগুলোর সাথে ঘষাঘষি করতে লাগলো, রোমান্টিক গানের সাথে নাচতে লাগলো। নয়ন সহ্য করতে না পেরে সোজা গানের জায়গায় গিয়ে গান বন্ধ করে দিল। সবাই রেগে গেল। নয়নের আব্বু বলল, ওই নয়ন, গান কেন বন্ধ করলি? গান চালা। বিয়াই গান চালান। নদী আপু, কি হচ্ছে? কি হবে, রোমান্টিক নাচ হচ্ছে। আমার নাচ কি আপনাদের ভালো লাগছে না? নদীর কথা শুনে সবাই প্রশংসা করতে লাগলো। ছেলেগুলো বেশি উৎসাহ দিতে লাগলো। আতিয়ে বলে ওঠে, আপু অস্থির নাচছেন। ভাইয়া গানটা দাও, তুমি ওখান থেকে সরো। নয়নের কাজিনরা সরিয়ে নয়নকে দিল। নদী নাচতে লাগলো। নয়ন রেগে বক্সে এক লাথি মেরে ফেলে দিল। সবাই চমকে গেল। নয়নের আব্বু বলে ওঠে, নয়ন, তোর এত বড় সাহস, বক্সে লাথি দিয়ে ফেলে দিস? নদী, সবকিছুর একটা লিমিট থাকে। নদী, আমার রাগ তুলো না বলে দিলাম। নয়ন, ওই তোর সিনিয়র, তুই কার সাথে কিভাবে কথা বলিস? তোর কোনো ধারণা আছে? ওই নোভার বোন, সাবধানে কথা বল। নয়ন, পাগলামি না করে এদিকে আই। আরে বিয়াই, আপনি এত রেগে কেন যাচ্ছেন? আমাদের নাচ পছন্দ হচ্ছে না আপনার? না হচ্ছে না, আমি নাচবো। নয়ন বক্স ঠিক করে তুলির দিকে এক হাত বাড়ালে তুলি খুশি হয়ে গেল। তুলি নয়নের হাত ধরে ডান্স করার জন্য প্রস্তুতি নিল। নয়ন তুলির সাথে রোমান্টিক গানে নাচতে লাগলো। নোভার আগে হাত মুঠো করে নিল। নদী দেখে না দেখার ভান করতে লাগলো। নদী পাশে ওর কাজিনকে নিয়ে নাচতে লাগলো। নয়ন আগে শরীর জ্বলতে লাগলো। নয়ন নদীর কাজিনের পায়ে সজোরে লাথি মারলে ছেলেটা উপর হয়ে পড়ে গেল। সাথে সাথে গান বন্ধ করে দিল। নয়নের কাজ দেখে সবাই রেগে গেল। রাফি বলে ওঠে, নয়ন, এটা কি করলি তুই? পাগল হয়ে গেছিস নাকি? নয়ন নদীর গালে ঠাস করে থাপ্পড় মেরে ওখান থেকে চলে গেল। সবাই হতভম্ব হয়ে গেল। নয়নের আব্বু আম্মু রাফি সবাই ভয় পেতে লাগলো। নদীর আব্বু আম্মুর দিকে তাকাতে নদীর আব্বু আম্মু ওখান থেকে চলে গেল। নয়নের আব্বু আম্মু ভয়ে থাকলো। নদী ওখান থেকে দৌড়ে চলে গেল। 7 দিন পর নদী, নোভার বাবা মা আর রূপার ভাই বোন রুমা আরো কয়েকজন চলে আসলো নয়নদের বাসায়। বাসার ভিতরে ঢুকতে দেখে নয়নের আব্বুর সাথে নয়নের ঝগড়া চলছে। নয়নের গালে থাপ্পড় মারলে নয়ন বলে ওঠে, থাপ্পড় মারলে কখনোই কথাগুলো চেপে থাকবে না। তুমি বিয়ে করছো আমার আম্মুকে। তুমি বিয়ে করার পর পরকিয়া কিভাবে করতে পারো? আমার মায়ের জীবন নিয়ে খেলতে আমি তোমাকে দিব না। তুমি আমাকে শেখাতে এসো না কোনটা ঠিক কোনটা ভুল। আমার প্রথম ভালোবাসা রুমা, আমি ওকে ভালোবাসি। তোর মাকে আমার কোনোদিন পছন্দ ছিল না, তোর দাদু আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমি রুমাকে ছাড়া কখনোই কাউকে মেনে নিতে পারবো না। তোর মাকে দেখলে আমার মেজাজ গরম হয়। ওই বউ হওয়ার যোগ্যতা রাখে না আমার। 30 বছর পর তোমার এই কথা মনে পড়লো? আগে কি করছো? যখন আমরা হই নাই তখন আমার মাকে মুক্তি দিতে পারো নাই। 30 বছর পর এসেছে এইসব আজাইরা কথা বলবে, সেইটা আমরা সন্তান হয়ে মেনে নিব? রুমা আন্টি অনেক ভালো,
ওনাকে বিয়ে করতে যাচ্ছে, আব্বু তুই কেন বাধা দিচ্ছিস? এত বছর পর ওনাদের ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছে, সেখানে তুই কেন বাধা হয়ে দাঁড়াচ্ছস? রাফির কথা শুনে নয়ন রাগে সদরে ঘুষি মারল। নয়ন ঘুষি মারলে রাফি রেগে এসে নয়নের মুখে ঘুষি মেরে বলল, তুই যা বুঝোস না তা নিয়ে কথা বলবি না। রুমা আন্টিকে বিয়ে করলে আমরা অনেক ভালো থাকবো। যে মায়ের গর্ভে জন্ম নিলি তার শত্রু হয়ে গেলি? টাকা পয়সা ক্ষমতা তোকে অন্ধ করে দিয়েছে। তুই নিজের মায়ের দুঃখের সাগরে ভাসিয়ে দিতে কিভাবে চাইতে পারস? তোর কি আম্মুর জন্য একটু মায়া লাগে না? না লাগে না, ওর জন্য আমার একটুও মায়া লাগে না। ওর মতো মা আমার কোনো দরকার নাই। যে মা নিজের সন্তান স্বামীর কথা ভাবে না, নিজের ভাইয়ের কথা ভাবে, সেই ধরনের মা বা আমার বাপের ওই রকম বউ দরকার নেই। বাহ, কত সুন্দর কথা। নানার বাড়ির সম্পত্তির জন্য দুইজন আমার মাকে ভুলে গেলি। আমার মা এই সংসারের জন্য কি করে নাই? আমার মা এই সংসারের জন্য কম খাটে নাই। এই সংসার নিজের মতো গড়িয়ে নিতে নিতে আজ চুল পেকে গেছে। আর তোরা কিনা নানার বাড়ির সম্পত্তির জন্য নিজের মাকে ত্যায্য করছস। আর আব্বু, তোমার তো সম্পত্তির কোনো কম নাই। তুমি শ্বশুর বাড়ির সম্পত্তির জন্য পাগল হয়ে গেছো। এই তুই আলগা জ্ঞান দিবি না। তোর যে ভাগ পাবি ওইটা যদি আমি রফিককে দিয়ে দিই, তখন তুইও কিন্তু শত্রু হয়ে যাবি। এই দুনিয়াতে বাঁচতে হলে সম্পত্তি, ক্ষমতা, টাকা পয়সা দরকার আছে। এই দুনিয়াতে টাকা ছাড়া কোনো মূল্য নাই। এই তুই এখান থেকে বের হয়ে যা, আমি তোকে ডিভোর্স দিব। নয়নের আব্বুর কথা শুনে নয়নের আম্মু পাজরে ধরে কান্না করতে করতে বলে, আমি ইচ্ছে করে কিছু করি নাই। আমার কথা বিশ্বাস করো, আমি ভাইজানকে ইচ্ছে করে জমি দেই নাই। আমাকে ফাঁসিয়ে নিয়েছে। দয়া করে তুমি আমাকে বিশ্বাস করো, আর দয়া করে ডিভোর্সের কথা বলো না। এই বয়সে ডিভোর্সের কথা তুমি তুলো না। আমার পাশার এইসব নেকা কান্না আমার সামনে করবে না। আমার পাশার, আমি তোর নেকা কান্না শুনতে চাই না বা দেখতেও চাই না। আব্বু, তোমার মন একটু গলে না? যে মানুষটার সাথে এত বছর সংসার করলে তাকে তুমি কিভাবে ডিভোর্স দিতে চাইছো? তোমার কি একটু মায়া লাগছে না? না লাগছে না, তুই এত কথা বলছিস। যা, তোর মাকে নিয়ে সামনে থেকে যা। তুই 3 বছর পর বাড়িতে এসেছোস কিসের জন্য? সেই সম্পত্তির ভাগের জন্য এসেছোস? সবার লোভ আছে। শোন, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমি তোমার সম্পত্তি নিতে আসি নাই। নয়নের কথা শুনে রাফি আর ওর আব্বু হাসতে লাগলো। রাফি বলে ওঠে, দেখো আব্বু কি বলে, ওই সম্পত্তি নিতে আসে নাই। সম্পত্তির জন্য মানুষ খুন করতে মানুষ বিবেক বাজে না। আর সেখানে তোমার ছেলে নাকি সম্পত্তির জন্য আসেনি। ওকে যদি না নেস তাহলে আমার নামে লিখে দে। আমি যা পাবো সব তোমাদের নামে লিখে দিব। আব্বু, তাও তুমি আম্মুর সাথে এত বড় অন্যায় করো না। আব্বু, মামা অবস্থা একেবারে খারাপ ছিল। আম্মুর থেকে যা নিয়েছে তা অন্যায় করে নিয়েছে, আমি মানছি। বাট ওরা তো তোমাদের টাকা ফিরিয়ে দিতে চাচ্ছে। টাকাটা নিয়ে নাও। যেখানে ভাইদের তো এমনিতেই দিয়ে দেওয়া উচিত। মামাদের থাকার জায়গা নাই, সেখানে যদি আম্মু অন্য কাউকে বিক্রি করে বা নিজেই কিছু করে তাহলে ওদের থাকার মতো জায়গায় থাকবে না। এক চিপার ভিতরে বসবাস করা যায় না আব্বু। তুই এসব জ্ঞানের কথা বন্ধ কর। তোর এত যেহেতু আবেগ, তাহলে রফিককে লিখে দে তোর সম্পত্তি। হ্যাঁ দিয়ে দে। নয়ন, এক ফোঁটা ওদের লিখে দিবে না। নবীর কথা শুনে সবাই পেছনে ঘুরে তাকাতে সবাই অবাক হয়ে গেল। নদীর আব্বু বলে ওঠে, তুমি এত হারামি, টাকা পয়সা সম্পত্তির জন্য নিজের স্ত্রীকে ছেড়ে দিতে চাচ্ছিস? তোমরা চলে এসেছো? হ্যাঁ, আমরা চলে এসেছি। আজ না আসলে তো জানতেই পারতাম না আপনাদের আসল রূপ এত খারাপ। নোভা, তুমি সবকিছু বুঝবে না। এই দুনিয়াতে যা দরকার তার প্রয়োজন আছে। অল্পতে খুশি থাকতে পারেন না? দেখে তো আপনি ডুবে যান, কোথাও সফলতা পান না। আমি আঙ্কেলের কথা বাদ দিলাম। রাফি ভাই, আপনি কেমন মানুষ? নিজের মায়ের বিরুদ্ধে যান, লজ্জা করে না নিজের জন্মদাত্রী মায়ের সাথে এমন ব্যবহার করতে? শুনো, আবেগ দিয়ে দুনিয়া চলে না। টাকা পয়সা না থাকলে কোথাও কোনো মূল্য নাই। তোমার কাজিনকে বিয়ে করছি, আমার একটা ভবিষ্যৎ আছে। এখন যদি গুছিয়ে না নেই, নিব কবে? তাই বলে নিজের মায়ের সাথে এই ব্যবহার করবেন? নয়ন, এত যেহেতু উনি বলছে টাকা পয়সা সম্পত্তি সবার দরকার, তাহলে তুমি তোমার জায়গা জমি সব বুঝিয়ে দিতে বলো। আমার ওইসব দরকার নেই। আমার মায়ের সুখ দরকার। আমার এই দুইটা লুফি, ওদের ভেতরে মনুষ্যত্ব বলে কিছু আছে? আমার তো মনে হয় না। নোভা দেখো, তুমি আমাদের ব্যবসার সাথে জড়িত আছো, তাই বলে তুমি বাড়ির সমস্যার ভিতরে নাক গলাও। দেখো, তুমি এখানে নাক গলাও না, এখানে আমাদের সমস্যা। ওকে, চুপ থাকলাম। সবাই বসো, দেখা যাক এরা কি নাটক করতে পারে। আর তার থেকে বড় কথা, রুমা আপা বিবাহিত, ওনার বাচ্চা কাচ্চা আছে। ওনাকে আমরা আইডিয়া দিয়েছিলাম, যেমন ধোকা দিয়েছে তুমিও দাও, তাই একটু আপনার সাথে ফ্ল্যাট করছে। নবী কথাটা বলে হাসতে লাগলো। নয়নের আব্বু রেগে বলে ওঠে, রুমা, নোভা এসব কি বলছে?
রুমা হাসি মুখে বলে, ঠিক বলেছে, ভাগ্য ভালো তোমার সাথে আমার বিয়ে হয় নাই। তুমি একটা খচ্চর লোক, এত ভালো সুন্দর বউ থাকতে অন্য মেয়ের পিছনে লাগো। নয়নের আব্বু রেগে রুমার দিকে গেলে নয়নের সামনে গিয়ে দাঁড়ালো। নয়ন গলা চেপে ধরলে সাথে সাথে নদী নোভা দুজন গিয়ে নয়নের আব্বুকে সরিয়ে দিল। নোভা, নদী সরো আমার সামনে থেকে। দুইজন সরো। নয়নের কথাগুলো শুনে দুইজন ষোলো। নয়নের আব্বু বলে ওঠে, তুমি কাজটা ভালো করলে না। নয়নের আব্বু বের হয়ে গেল রেগে। রাফি চলে গেল রেগে। নয়ন নদীর সামনে গিয়ে কান ধরে বলল, আই এম সরি। আই এম সরি, আমি রাগের মাথায় বেশি বেশি করে ফেলেছিলাম। বসেন আপনারা। আপনারা বসেন। দুঃখিত এভাবে এমন পরিস্থিতিতে পড়ার জন্য। বিয়াই, আপনি এভাবে সহ্য করেন কিভাবে? আমি হইলে কবে ওদের ছেড়ে চলে যেতাম। বেআইন, আমি আমার স্বামীকে ভালোবাসি। আমার স্বামী ভুল করতে পারে, তাই বলে আমি তাকে আমার থেকে দূরে সরে যেতে কখনোই দিব না। আমি স্ত্রী, আমার স্বামী ভুল পথে গেলে স্ত্রী হিসাবে আমার দায়িত্ব তাকে সঠিক পথে নিয়ে আসা। আমি যদি তা না করে চলে যাই, তাহলে কিসের ভালোবাসা, কিসের স্বামীর উপরে বিশ্বাস থাকলো? আমি জানি উনি একদিন ঠিক আমাকে বুঝবেন। আর আমার সন্তান জানে ওই যে ব্যবহারগুলো করছে সেটা ওর বাপের জন্য করছে। ওই ওর বাপ ভক্ত, ওই আমার কাছে অনেক কম থেকেছে। আমার প্রতি ছোট থেকে ওর অনেক ভুল ধারণা আছে। আমি ওর মা, আমি তো সন্তানের উপরে রাগ করে থাকতে পারি না। আমাকে মারুক, কাটুক, যাই করুক, সন্তান স্বামীকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। নয়নের আম্মুর কথাগুলো সবাই শুনে বেশ অবাক হয়ে গেল। দরজার আড়াল থেকে নয়নের আব্বু রাফি শুনতে পেল। দুজন ভেতরে আসলো, কিছু শুনেছে তা বুঝতে দিল না। হঠাৎ করে নয়নের বড় মামা এসে বলে, নাসির, তুমি আমার বোনটার সাথে আর রাগারাগি করো না। আমি ভুল করে ফেলেছি, বউয়ের কথা শুনে লোভে কাজটা করে ফেলেছি। আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমার এই ভুলের কারণে আমার বোনের সংসার ভেঙে যাক, আমি এটা কখনো চাই না। এই যে আমি নতুন দলিল করেছি, আমি তোমাদের সামনে সবকিছু সাইন করে ফিরিয়ে দিচ্ছি। সাইন করতে যাবে সাথে সাথে নয়নের আব্বু বলো, ভাইজান থামেন। ভাইজান, আমার ভুল হয়েছে। আমি নিজের ভুল বুঝতে পারছি। নয়ন ঠিক বলেছে। তোমাদের বাড়ির ভিতর থেকে আমি ওই জমি দিয়ে কিছু করতে পারবো না। তোমাদের বসবাস করতে সমস্যা হবে। তোমাকে এইসব ফিরিয়ে দিতে হবে না। নয়নের আব্বুর কথা শুনে সবাই বেশ অবাক হয়ে গেল। নয়নের মামা অনেক খুশি হয়ে গেল। রাফি বলে ওঠে, মামা, আপনি যান, এসব কিছু করা লাগবে না। আমি সাগরের থেকে সব কিছু শুনেছি। মামির কথায় আপনি এমন করতে বাধ্য হয়েছিলেন। আমরা যেমন নিজেদের স্বার্থের জন্য আম্মুকে কষ্ট দিচ্ছিলাম, সবাই সেম। আপনি চলে যান। রাফির কথা শুনে সবাই খুশি হলো। নয়নের মামা সবার সাথে কথা বলে চলে গেল। রাফিওর আম্মুর পা জড়িয়ে ধরে বলে, আম্মু, আমাকে ক্ষমা করে দাও। আমি রাগের বশে অনেক কিছু করে ফেলেছি। আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমার ভুল হয়েছে, আমি আমার ভুল বুঝতে পারছি। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। বাবা উঠিক, তুই নিজের ভুল বুঝেছিস, এইটাই আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। রাহিলা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি লোভে পড়ে অন্ধ হয়ে গেছিলাম। হঠাৎ করে এত সুবুদ্ধি আসলো কিভাবে? এই, তোমরা দুইজন সত্যি করে বলো, তোমাদের কোনো হাত নাই তো? নয়ন, ওনাদের সাথে ভালো ব্যবহার করতে বলছি, কানে যায় না? নোভা, নদী রাগ করো না। নয়ন একটু ওই রকমই। রাগ কেন করব? আব্বু, ভাইয়া, তোমরা কি সত্যি ভালো হয়ে গেছো? আতিয়া, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুই আসলে ঠিক বলতি। আসলে আম্মু আমাদের জন্য কত কিছু করে, আমি ভুলে গেছিলাম। আমি কার সাথে কি করেছি আমার চোখ খুলে দেওয়ার জন্য। নয়ন, আতিয়া, তোদের ধন্যবাদ রে। চারজন মিল হয়ে গেলে দাদা দাদি সবাই অনেক খুশি হলো। নয়নের আব্বু আম্মু বলে ওঠে, আপনারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনারা সবাই রুমে চলেন, ফ্রেশ হয়ে নেবেন। নয়নের আব্বুর কথা শুনে চলে গেল। আতিয়া, নোভা, নদী, রূপার বোনদেরকে নিয়ে গেল। সবাই ফ্রেশ হয়ে আসলো। সবাইকে খাবার খাওয়ার জন্য টেবিলের সামনে বসতে বলল। সবাই সাথে বসে পড়লো। রূপাকেও বসতে দিল। নয়ন ভাই নদীর মাঝখানে বসলো। নয়নের আব্বু বলে, নয়ন, তুই আমার পাশে বসে আয়। এখানেই থাক, জায়গা আছে, বসে থাকলে সমস্যা কি? না মানে, ওর তো আবার কাজ সব উল্টাপাল্টা করার অভ্যাস। তুমি তো দেখছো। নয়ন, কি করছো? কিছু না। তুমি এভাবে তাকিয়ে আছো কেন? ওই, তুই আপনি না বলে তুমি তুমি করছিস কেন? এমনি। নয়নের কথা শুনে কেউ আর কিছু বলল না। সবাইকে খাবার দিতে লাগলো। সবাই কথা বলতে লাগলো আর খাবার খেতে লাগলো। নয়ন পানি খেতে লাগলো। পানি খাওয়ার পর অর্ধেক পানি থাকলে নদী সেই গ্লাসে খেতে গেলে রাফি বলে ওঠে, দাঁড়াও, ওইটা নয়ন খেয়েছে। নয়ন, ওই গ্লাসে পানি ঢেলে দে। তোর এটোওয়ালা গ্লাস ধরছে। ওইটা খান ম্যাম। নদী কারো কথা না শুনে পানি খেয়ে নিল। নদীর কাজ দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো, শুধু নদীর ফ্যামিলি ছাড়া। নোভা নয়নের গ্লাসে পানি ঢেলে খেতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। নদী বলে ওঠে, রোস্ট পোলাও তুমি রান্না করছো? আপু, আপনি কিভাবে জানলেন? ওর হাতের রান্না আমি চিনি। কিভাবে? আন্দাজে কইছে।
নয়নের কথা শুনে আর কেউ কিছু বলল না। সবাই খাওয়া দাওয়া শেষ করে বসার ঘরে গিয়ে বসলো। নয়ন সোফায় বসে বারবার ঘাড় নাড়াচ্ছিল। নদী বলে ওঠে, কি ব্যাপার, তোমার ঘাড়ে কিছু হয়েছে নাকি? একটু টিপে দাও তো, ঘাড়টা কেমন যেন ব্যথা লাগছে। বেদব, কাকে কি বলিস? কাকে কি বললাম? নদীকে বললাম ওই আসো ঘাড় টিপে দাও। নয়নের কথা শুনে নদীর আম্মু আম্মুর দিকে তাকালে তারা কথা বলতে ব্যস্ত। রাফি নয়নের আব্বু আম্মুরকে ভয় কাঁপতে লাগলো। তিনজন কানাঘুষা করতে লাগলো। নোভার দিকে তাকিয়ে বলল, একজন কাজ করছে, তুমি আবার বসে আছো কেন? আঙুলগুলো ফুটিয়ে দাও। নয়নের কাণ্ড দেখে দাদা দাদি চোখ কপালে উঠে গেল। দাদা বলে ওঠে, আমি কি স্বপ্নে দেখছি নাকি? এসব কি হচ্ছে? আমাকে কেউ চিমটি কাটতো? আমারও অনেক জানি স্বপ্ন মনে হচ্ছে। যাদের কাজ করার জন্য হাজারটা কাজের লোক, তারা কিনা ওই নয়নের হাত ঘাড় টিপে দিচ্ছে। যার ভয়ে কেউ জোরে কথা বলার সাহস পায় না, তাকে কিভাবে বললো হাত টিপে দিতে? এত অবাক হওয়ার কিছুই নাই নদী, তোমার উপরে মেজাজ এখনো বিগড়ে আছে। আমি তো সরি বললাম, আর এমন কোনো কিছু করব না। বেয়াদব, ওদের নাম ধরে ডাকুস কেন? আচ্ছা আমি বের হব। কোথায় যাবে তুমি? বন্ধুদের সাথে দেখা করতে যাব। আমরা তোমার বাসায় এসেছি আর তুমি বলো বন্ধুদের সাথে ঘুরতে যাবে? আরে আজকে একটা চুরির মিশন আছে। কি চুরি করবে? পরে বলবো, এখন যাই। আর আব্বু ভাইয়া, আমি জানি গার্ডরা তোমাদের ভয় দেখিয়েছে, বাট শুনো, ভালো হয়ে যাও, সময় আছে এখনো, অল্পতে খুশি থাকতে শিখো। নয়ন, আমরা চলে যাব। আব্বু আম্মু, আপনারা চলে যাবেন মানে? অফিস তো ছুটি আছে। নয়নের মুখে আম্মু আব্বু ডাক শুনে সবাই অবাক হয়ে গেল। নয়ন, ওদের আব্বু আম্মু ডাকলে কেন? আমরা তো এখানে, তুই ওনাদের কেন আব্বু আম্মু ডাকলে? আমার মন চাইছে তাই। নদী নোভা এখানে থাকবে, আমাকে অফিস সামলাতে হবে। নদীও এখানে থাকবে? হ্যাঁ, ওদের দেখে রেখো, আমি এখন উঠছি। নয়ন নদীর আম্মু আব্বুর মাঝখানে বসে নদীর আম্মুর দিকে ঘুরে বলে, ও আম্মু থেকে যান না, এখানে আপনার জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেস দেখেছি। আম্মু আর কয়েকদিন থাকেন, আপনাদের নিয়ে আমি ঘুরবো। প্লিজ আম্মু থাকেন। কি নেকলেস দেখছো? কেমন দেখতে? ওয়েট, আমি দেখাচ্ছি। আমি ছবি তুলে রাখছি। আমার গুলোকে তো আর গিফট করে লাভ নাই। একটা গুন্ডি একটা ম্যাম, কি আর বলবো। নয়ন, দেখ তোমাদের কি কইছি। নয়ন নেকলেসের ছবি দেখালে রূপার সাথে রাফি অবাক হয়ে বলল, এটার দাম জানোস? এখানে এটার দাম সব থেকে বেশি। ওনাকে গিফট কিভাবে দিবি? কতটায়? এইটার দাম 20 লাখ টাকা। আমি বিয়ের সময় কিনতে গেছিলাম, বাট এত দিয়ে কেনা সম্ভব না, তাই অন্য গয়না নিয়ে এসেছি। ও আচ্ছা। আম্মু থাকবেন, আপনাকে এইটা গিফট করব। ওকে আমি থাকবো, বাট তোমার আব্বুকে বোঝাও। আব্বু, আপনাকে আর কোনো লোভ দেখানোর নাই। আব্বু থেকে যান, আমার একজনকে মারতে হবে। জরিমানা দিতে হতে পারে, জরিমানা না দিলে আমাকে মারবে। কাকে মারবে? এখানে আছি, কারোর সাথে তো আমার লাগবেই, তাই আগে থেকে ঠিক করে রাখছি। নয়নের কথা শুনে ওর ফ্যামিলি বাদে সবাই হেসে উঠল। নয়ন বলে ওঠে, যাই হোক, আম্মু আব্বু থেকে যান না। নয়ন অন্য একবার এসেছে, ঘুরবো তোমাদের সাথে, এইবার যাই। আর শুনো, তোমাকে কিছু দিতে হবে না, তোমার ফ্যামিলিকে সময় দাও। দুজন সবার থেকে বিদায় নিল। সবাই গাড়ির কাছে তুলে দিল। নদীর আব্বু গাড়ির ভিতর থেকে বলল, নয়ন, মারামারি কোনো কিছুর ভেতরে যেও না, আর নিজের ফ্যামিলির সাথে সুন্দর সময় কাটাও। সাবধানে যাবেন। ওরা চলে গেলে সবাই বাসার ভিতরে গেল। সবাই বসার ঘরে বসলে নয়ন বলল, তোমরা দুইজন বসো, আমি চলে যাব। কোথায় যাবি? ম্যামদের সাথে যাব, ওনাদের তো পার্টি আছে, আমাকে কাজ করতে হবে। জি আঙ্কেল, আন্টি আপনাদের তো বলেছিলাম যে পার্টি, সবাই তাহলে চলে আসেন আগামীকাল। আর রূপা আপু রেডি হও। রূপা রাফি রেডি হয়ে আসলে সবাই মিলে ওদের নিয়ে চলে গেল। আগামীকাল সবাই পার্টিতে চলে আসলো। নয়নের আম্মু আতিয়া তুলি নয়নকে খুঁজতে লাগলো। পার্টি শুরু হয়ে গেল। নদী নভা নয়নের আম্মু আব্বু আতিয়া তুলির সাথে কথা বলতে লাগলো। সবার সাথে কুশল বিনিময় করে সবাই এক হয়ে গেল। আতিয়া বলল, আম্মু, ভাইয়াকে তো দেখছি না। আর নোভা আপু, নদী আপু যমজ, আমি তো জানতামও না। আজকে জন্মদিনে পার্টিতে এসেছে জানতে পারলাম। দুজনকে অনেক সুন্দর লাগছে। আসলে ওনাদের অনেক সুন্দর লাগছে। তিনজন কথা বলছিল, হঠাৎ করে রাফি এসে বলল, আম্মু দেখো, নয়ন। সবাই সামনের দিকে তাকালো। নয়নকে দেখে তুলি ক্রাশ খেয়ে গেল। নয়ন দুইটা ফুলের তোড়া নিয়ে গিয়ে দুইজনের সামনে গেল। নয়ন বলে ওঠে, তোমরা আমার দুই চোখের মণি। একজন না থাকলে আমি অন্ধকার, অন্যজন না থাকলে আমি দিশেহারা। তোমাদের ছাড়া আমি অসম্পূর্ণ। শুভ জন্মদিন আমার দুই প্রিয় রানী। এক পাশে মায়া, অন্য পাশে ভালোবাসা। তোমরা দুজন মিলে পূরণ করলে আমার জীবনের সব আশা। তোমরা আমার কবিতা, তোমরা আমার গান। শুভ জন্মদিন আমার দুই প্রিয় জান।
নয়নের কথা শুনে দুজন খুশি হয়ে ফুলের তোড়া নিয়ে শক্ত করে জড়িয়ে ছিল। নয়ন দুজনের গালে কিস করলো। সবাই অবাক হয়ে গেল। নয়নের ফ্যামিলির সবাই কয়েক পা পিছিয়ে গেল, বাকি সবাই হাততালি দিল। নদী নোভা বলে ওঠে, থ্যাংক ইউ আমাদের জুনিয়র হাজব্যান্ড। থ্যাংক ইউ সো মাচ জান। নয়ন দুজনকে নিয়ে কেক সামনে দাঁড়ালো। সবাই এগিয়ে আসলো। নয়নের ফ্যামিলির সবাই হা হয়ে তাকিয়ে আছে। নোভা নদী বলে ওঠে, আব্বু আম্মু এদিকে আসেন। নয়নের আব্বু আম্মু পাশে আসলো। দুজন কেক কাটলো। সবাই হ্যাপি বার্থডে উইশ করতে লাগলো। কেক কেটে দুজন নয়নকে খাওয়াতে গেলে নয়ন দুজনের হাত থেকে নিয়ে দুজনকে খাইয়ে দিল। নয়ন দুষ্টমি করে দুজনের গালে ভরিয়ে দিল। দুজন নয়নকে মারতে যাবে, নয়নের সাথে সাথে নিচে বসে গেলে সবাই হাসতে লাগলো। আতিয়ে বলে ওঠে, আপনারা আমার ভাবি? আমার তো বিশ্বাস হচ্ছে না। আতিয়ার কথা শুনে সবাই হেসে দিল। নদী ওর নয়নের দাদি আবু আম্মু সবাইকে কেক খাইয়ে দিতে লাগলো। আতিয়াকে কাছে টেনে দুইজনের দিক করে কেক খাইয়ে দিল। আতিয়া হেসে বলে, ইয়াহু, আমি দুইটা ভাবির আদর খাবো একসাথে। তাই ওয়েট, খাওয়াচ্ছি। দুইজন আতিয়ার গালে কেকের ক্রিম দিল। আতিয়া মজা করে ভরিয়ে দিল। নদী নোভা সবার সাথে মজা করতে লাগলো। সবাই সেম ভাবে মজা করতে লাগলো। নয়নের আব্বু আম্মু নয়নের পাশে দাঁড়ালো। রাফি বলে ওঠে, তুই তো দেখি এক ঢিলে 2 পাখি পেয়ে গেছোস। বাজে কথা বলো না। ওকে, বলবো না। আব্বু আম্মু বৌমাদের পছন্দ হয়েছে, ভয় কি লাগছে? একদম না, আমার বৌমাদের অনেক পছন্দ হয়েছে। সাবধানে থাকতে হবে, ভালো হয়ে যেতে হবে। গুন্ডি বউ আমার বাড়িতে নিয়ে এসেছে আমার পোলা। আমি কিন্তু ভুল করলে আমার অবস্থা খারাপ হবে, বাট আমি অনেক খুশি হয়েছি। এই না হলে আমার ছেলে। নয়নের আব্বুর কথা শুনে সবাই হেসে উঠল। সমাপ্ত।